I'm going to record this class. So you all know that this is our sixth free live class of this free course. Today in this class, I'm going to talk about practical use of preposition অর্থাৎ preposition কে কিভাবে practically আপনি ব্যবহার করবেন। আজকের এই ক্লাসের বিষয় হচ্ছে এটি। এর সঙ্গে আমি আরেকটি বিষয় দেখাবো, প্র্যাকটিক্যালি কিভাবে আপনি ইংলিশে প্যাসেজ রিডিং করবেন এবং কনভারসেশন প্র্যাকটিস করবেন। তাহলে আমাদের ফার্স্ট টপিক থাকবে কি, আমি যে ক্লাসগুলো নিচ্ছি ধারাবাহিকভাবে আপনাদের নিয়ে আসছি আমি প্রথম থেকে। আমি একদম প্রথম দিন দেখিয়েছিলাম হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। সেখানে আমি 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আই হ্যাভ টকড অ্যাবাউট 7 points ইন ফ্রন্ট অফ ইউ ইন দ্যাট ক্লাস। সো যে 7টি পয়েন্টে আমি কথা বলেছিলাম আপনাদের, সেই 7টি পয়েন্ট আমি মোটামুটি ভাবে কাভার করেছি প্রিভিয়াস 5টি ক্লাস থেকে। কারণ আপনারা জানেন আমাদের গত ক্লাসের অর্থাৎ লাস্ট যে ক্লাসটি আমি নিয়েছিলাম সেটা টপিক ছিল হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার, এবং সেটা আমি অনেক সুন্দরভাবে ডিরেক্ট প্যাসিভের ব্যবহার যেটা হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আপনারা অবগত আছেন। তো আজকে থেকে আমরা যেটা করব সেটি হচ্ছে সবকিছু কাভার করার পর একটা বিষয় বাকি থেকে যায়, সেটা প্রেপোজিশন। ওই 7টি পয়েন্টের ভিতর আমি প্রেপোজিশন রাখিনি, কারণ ওইখানে আমি একটা পয়েন্ট রাখছিলাম পার্টস অফ স্পিচ। প্রেপোজিশন ওই পার্টস অফ স্পিচের একটা পার্ট, এই জন্য আমি রাখিনি। কিন্তু এটাকে আপনাদের আলাদাভাবে একটু জানতে হবে। কেন জানতে হবে? আপনি ইংলিশে যে কোনো সেন্টেন্স লিখতে গেলে বা বলতে গেলে, স্পিকিং করতে যান বা লিখতে যান, আপনার অ্যাজ ইউজুয়াল প্রেপোজিশনের ব্যবহার করতে হবে। প্রেপোজিশনের ব্যবহার ছাড়া ইংলিশে আপনি সেন্টেন্স তৈরি করতে, লিখতে, বলতে পারবেন না। প্রেপোজিশন ছাড়া সেন্টেন্স তৈরি করলে ওই সেন্টেন্সটা খাপছাড়া খাপছাড়া হয়ে যায়, একটার সাথে আরেকটা ওয়ার্ড কানেক্টেড থাকে না। তো এটা আপনাকে জানতেই হবে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট নো অ্যাবাউট প্রপার ইউজ অফ প্রেপোজিশন, সো ইউ হ্যাভ টু নো ইট। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আজকের এই ক্লাসটিতে আমি দেখাবো কিভাবে প্র্যাকটিক্যালি যে কোনো প্যাসেজকে রিড আউট করে অ্যাকচুয়াল অর্থ বা মিনিং বের করা যায়। আমরা অনেকে ইংলিশ প্যাসেজ পড়ি, কিন্তু পড়ে তার অর্থ বের করতে পারি না। এইটা আমি বুঝিয়ে দিব যে রিডিং কিভাবে করবেন, একটা প্যাসেজের ভিতর কোন সাবজেক্ট কতটুকু থাকে, বা কোথায় ফ্রেজের ব্যবহার হয়, কোথায় ক্লজের ব্যবহার হয়, ভার্ব কোথায় থাকে, ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই কিভাবে করবেন। সর্বোপরি একটি সেন্টেন্স বা বাক্য পড়ে তার অ্যাকচুয়াল অর্থ আমরা অনেকে বের করতে পারি না, অ্যাকচুয়াল মিনিংটা কি এটা আমরা অনুবাদ করতে পারি না। তো সেটা কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিব। এর সঙ্গে যদি আপনারা লাস্ট পর্যন্ত থাকেন আর আমার সময় থাকে, আমি আরেকটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস। কোনো কিছু বাংলায় ভাবলে, আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি, ইউ অল নো দ্যাট, অর্থাৎ আজকের ক্লাসটি অনেক প্র্যাকটিক্যাল হবে। সো কোনো কিছু বাংলায় ভাবলে সেই বিষয়গুলোকে ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে বলা যায়, বা ইংলিশে কোনো কিছু দেখলে সেটাকে ইনস্ট্যান্টলি কিভাবে বাংলায় বলা যায়, এটা আমি যখন করাবো আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ইফেক্টিভ বা ইম্পর্টেন্ট ফর ইউ। সো দ্য ফার্স্ট থিং ইজ, I'll go through the conversation part. No, first of all, I will talk about preposition. Here you can see. প্রেপোজিশনের ব্যবহারটা আমাদের আগে জানতে হবে। দেখেন কি বলছে, প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। কি বলছে দেখেন, অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। কি বলছে এখানে, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্স এর সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। প্রেপোজিশন শব্দটা কি আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। আবারও বলছি, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেই। একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে সুন্দর লাগে। একটা মেয়েকে যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক পরান, সিনেমার নায়িকাদের সাজায় না, বা বিয়ে করতে যাবে নতুন বউকে সাজায় না, সাজালে যেমন দেখতে সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে প্রেপোজিশনের ব্যবহার করলে ওই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যকে অলংকৃত করে, গর্জিয়াস করে তোলে, ঠিক আছে, সাজসজ্জিত করে, ডেকোরেট করে। হ্যাঁ, মানেটা কি, প্রেপোজিশন ব্যবহার না করলে যে বাক্যের অর্থ থাকে না এরকম না, অর্থ থাকে, কিন্তু সেই অর্থটা সুন্দর হয় না। হ্যাঁ, সেন্টেন্সটা খাপছাড়া খাপছাড়া হয়ে যায়, একটার সাথে আরেকটা কানেক্টেড হয় না। যেমন দেখেন, আমি আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলো থেকে বলছিলাম যে একটা সেন্টেন্স তৈরির স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাতে অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে। কিন্তু প্রেপোজিশনের জায়গাটা কোথায় একটা বাক্যে, আমরা কি এটা বুঝি?
শুরুতে কি থাকে? সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? নাউন বা প্রোনাউন। অর্থাৎ একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে, অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট কি? নাউন অথবা প্রোনাউন। আই, উই, ইউ, রহিম, করিম, এগুলো সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, আগেও বলছি। এরপর ভার্ব বসাতে হয়, ভার্ব বসালে এক্সটেনশনের পার্টটা অটোমেটিক্যালি চলে আসে। এই সাবজেক্ট আর ভার্বের পরে আমি যখন অবজেক্ট বসাই বা এক্সটেনশন যেটাই বসুক না কেন, সেইখানে মোস্ট অফ দ্য টাইম নাউন বা প্রোনাউনের ব্যবহার হয়। যেমন হি গোস টু স্কুল, ওই স্কুলটা কি? অ্যাজ এ ওয়ার্ড, ওটা একটা নাউন। উই লিভ অন রাইস, ওই রাইসটা কি? অ্যাজ এ ওয়ার্ড একটা নাউন। মানে সাবজেক্ট আর ভার্বের পর যে অবজেক্টটা বসে, যে এক্সটেনশনটা বসে, সেখানে মূলত নাউন থাকে, নাউন। ঠিক ওর আগে, ওই নাউনটার আগেই মূলত প্রেপোজিশনের ব্যবহার হয়। তাহলে প্রেপোজিশনের প্লেসটা কোথায়, অবস্থানটা কোথায়? মানে একসাথে এটাকে বলা হয় অন রাইস, নাউন ফ্রেজ। ফ্রম ইউকে, নাউন ফ্রেজ। টু স্কুল, একসাথে, মানে টু যুক্ত করলে স্কুলের সাথে নাউন ফ্রেজ। আবার এটাকে আপনি যদি আলাদাভাবে বলেন, মানে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজও হয়, গোস টু স্কুল। যাই হোক, সেটা নিয়ে পরে কথা বলবো, এটা নিয়ে ডিটেলস ডিসকাশন আছে। এখন যেটা আমি বলতে চাচ্ছি, প্রেপোজিশনের অবস্থান বা প্লেস একটি বাক্যে কোথায় থাকে? সাবজেক্টের পরে ভার্ব বসে, ভার্বের পরে আমার যে অবজেক্টটা থাকে, সেই অবজেক্টের সাথে ওই নাউন প্রোনাউনটা থাকে, ওই প্রেপোজিশনটা থাকে। মানে অবজেক্টের স্থানে বা এক্সটেনশনের স্থানে মোস্ট অফ দ্য টাইম নাউন প্রোনাউন থাকে। সেই নাউন প্রোনাউনের আগে, আগে মানে কি? পূর্বে যে ওয়ার্ডটি থাকে সেটাই প্রেপোজিশন। আবারও বলছি, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাকে প্রেপোজিশন বলে। তাহলে কোন নাউন প্রোনাউন? অবজেক্টের স্থানে যে নাউন প্রোনাউন থাকে মোস্ট অফ দ্য টাইম, তার পূর্বে যে ওয়ার্ডটা থাকে সেটাই প্রেপোজিশন। এখন দেখেন, এখানে প্রেপোজিশন ডিকশনারি নামে আমার একটা পার্ট আছে। আগে এটা নিয়ে একটু আলোচনা করব। এই যে প্রেপোজিশন ডিকশনারি আপনারা দেখছেন, এটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সামনে। এটা বলার পর, এটা বলার পর এইখানে আমার 30টা প্রেপোজিশনের ডিটেইলস ব্যবহার দেওয়া আছে, ইন ডিটেইলসে বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, আপনারা নিজেরা পড়লেই পারবেন। এটা আমি দেখাবো, বাট এইখানে আসার আগে এই প্রেপোজিশন ডিকশনারিটা নিয়ে আমি যে আলোচনাটা করব, এটা মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে প্রেপোজিশন সম্পর্কে আপনাদের। ঠিক আছে, এরপর আমি এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসবো, দেন এটা শেষ করে রিডিং এর ভিতর যাব। ওকে, সো ফার্স্ট অন ইজ টু। এটা কি দেখেন? নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু প্রেপোজিশনের ব্যবহার হয়। এখানে কি বলছে একটু বোঝার চেষ্টা করেন। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। হি কামস টু মি, সে আমার কাছে আসে। হি ইজ গোয়িং টু দ্য পার্ক, সে পার্কে যাচ্ছে। অর্থাৎ আহ, কোনো একটা দিকে যাওয়া বোঝাতে মূলত টু প্রেপোজিশনটা বসে। কি বললাম? এক কথায় সহজভাবে আগে বলছেন, কোন একটা দিকে যাওয়া বোঝাতে, অথবা কারো প্রতি বা পর্যন্ত, কারো কাছে আসা যাওয়া বোঝাতে। হি কামস টু মি, সে আমার কাছে আসে। এরকম জায়গায় মূলত টু প্রেপোজিশনের ব্যবহার হয়ে থাকে। এখন দেখেন, এখানে আরেকটা ওয়ার্ড আছে, একটু দেখেন, কম্পেয়ার করতে হয়। টুয়ার্ডস, দেখেন TOWARDS। এই টুয়ার্ডস এর মানে হচ্ছে অনির্দিষ্ট কোনো গন্তব্য বা লক্ষ্য অর্জন করা বোঝাতে ব্যবহৃত হয়। অনির্দিষ্ট কোনো গন্তব্য বা লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস ব্যবহৃত হয়। এর মানেটা কি? এখানে কি দাঁড়াচ্ছে মূল বিষয়টি আপনাদের একটু বুঝতে হবে। আনসার্টেইন ডেস্টিনেশন। মনে করেন আপনি আজ সারাদিন শুয়ে আছেন, কথাটা বোঝার চেষ্টা করেন। আপনার কোনো কাজ নেই। দেখেন, যে কোনো বিষয় শিখতে গেলে, একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করতে হয়। এই যে বিষয়গুলো আমি এখন দেখাচ্ছি, এটা আপনি হয়তো বইতে পাবেন। বইতে পেলে কি হবে? গতানুগতিক ধারায় পড়ে চলে যাবেন। চিন্তা করার জায়গাটা আপনার ক্রিয়েট হবে না, তৈরি হবে না। এটা তৈরি করতে হবে, এটা লাইভ ক্লাসের মাধ্যমেই পাওয়া যায়। মনে করেন আপনি আজ সারাদিন বাসায় শুয়ে আছেন, এখন আপনার ভালো লাগতেছে না আর, আপনার কোনো কাজ নেই, শুয়ে আছেন। এখন সন্ধ্যাবেলায় আপনার মনে হচ্ছে, আমি তো সারাদিন বাড়ি থাকলাম, যদি একটু বাইরে যেতে পারতাম তাহলে মনে হয় মনটা ভালো হতো। আপনার বাড়ির পাশে একটা পার্ক আছে বা একটা খেলার মাঠ আছে। আপনি আপনার আম্মুকে বলে যাচ্ছেন যে, মা, আমি একটু পার্কের দিকে যাচ্ছি বা আমি একটু মাঠের দিকে যাচ্ছি, এরকম বলি না? অর্থাৎ আমার বাসায় ভালো লাগছে না, তাই আমি বের হচ্ছি। হয়ে কোথায় যাচ্ছি? পার্কের দিকে বা মাঠের দিকে। অর্থাৎ ঠিক পার্ক পর্যন্ত যাব কিনা আমি জানি না, ভালো লাগছে না তাই বের হলাম। আমি ওই পর্যন্ত যেতেও পারি, নাও পারি, মাঝপথে ফিরেও আসতে পারি।
এটা আমার আনসার্টেইন ডেস্টিনেশন। এই জায়গায় আপনাকে বলতে হবে আই এম গোয়িং টুয়ার্ডস পার্ক, অর আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল। আমি স্কুলের দিকে যাচ্ছি, পার্কের দিকে যাচ্ছি, মাঠের দিকে যাচ্ছি। আর নির্দিষ্ট গন্তব্য যদি বোঝায় যে আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, আমি পার্কে যাচ্ছি, আই এম গোয়িং টু পার্ক, এখানে এটা হয়ে থাকে। এতটুকু আগে বুঝে রাখেন টু এর ব্যবহারটি, এরপরে আমি পরের বিষয়গুলো বলছি। এরপর দেখেন অ্যাট, মানে আমি এইখানে একটা প্রেপোজিশনের অনেকগুলো ব্যবহার আছে, একটা মাত্র ব্যবহার না, কিন্তু মেইনলি যে ব্যবহারগুলো হয়ে থাকে আগে সেটা আমি বুঝাই। তারপর যখন ওই 30টা প্রেপোজিশনের ডিটেইলস ব্যবহার দেখব, সেখানে আরো অন্যান্য কয়েকটা দেখবো, বাট মেইন জায়গাটাকে বুঝতে হবে, ধরতে হবে। এরপর দেখেন অ্যাট, স্থান বা সময় অথবা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট প্রেপোজিশনের ব্যবহার হয়। আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। কি বললাম? আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি যদি আপনাদের ক্লাস নেই, এরকম একটা নোটিশ দেই, বা আমার যারা পেইড কোর্সে থাকে তাদেরকে আমি এরকম একটা নোটিশ দেই, এখানে দেখেন 10টার আগে অ্যাট বসালাম। অর্থাৎ অ্যাট প্রেপোজিশনটি মোস্ট অফ দ্য টাইম দুইটা বিষয়ের জন্য বসে। একটা হচ্ছে সময়, একটা হচ্ছে জায়গা। তুলনামূলক ছোট জায়গার আগে, মূলত জায়গার আগে দুইটা প্রেপোজিশন বসে, অ্যাট এবং ইন। তো ছোট জায়গার আগে অ্যাট বসে। কলেজ, স্কুল, বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, এই ধরনের প্লেস বা জায়গার আগে অ্যাট বসে। এছাড়া সার্টেইন টাইম, শার্প টাইম, ঘড়ির কাঁটার আগে অ্যাট বসে। ঠিক আছে? 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, এইরকম শার্প টাইম, সার্টেইন টাইম বা ঘড়ির কাঁটার আগে অ্যাট বসে। সে সকাল 9টায় স্কুলে যায়, হি গোজ টু স্কুল অ্যাট 9 a.m. এই হচ্ছে মূলত অ্যাটের ব্যবহার। আরেকটা কি বললাম? জায়গার আগে। জায়গাটা কেমন হয়? ছোট জায়গা, তুলনামূলক ছোট জায়গা। আগে এতটুকু বুঝে রাখেন, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এরপর দেখেন ইন, মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয় বা কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। ফর এক্সাম্পল, আই লিভ আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। আমি ঢাকার মিরপুরে বসবাস করি। আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। দেখেন, আবারও বলছি, প্লেসকে ইন্ডিকেট করতে অ্যাট এবং ইন দুইটা প্রেপোজিশন বসে। তুলনামূলক বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। মিরপুর বড় না ঢাকা বড়? ঢাকা বড়। তো যদি দুইটা জায়গার কম্পেয়ার করা হয়, যেটা বড় সেটার আগে ইন বসাতে হবে, আর যেটা ছোট তার আগে অ্যাট বসাতে হয়। আবার ঢাকা বড় না বাংলাদেশ বড়? বাংলাদেশ বড়, সো আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। এছাড়া ইন প্রিপোজিশনের যে ব্যবহার সেটা হচ্ছে মাস বা বছর। কেমন সেটা? এই দেখেন, হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল। হি ওয়াজ বর্ন ইন 1995, সে 1995 সালে জন্মগ্রহণ করেছিল। এই যে মাস বা বছর, আবার বলছি মান্থ অর ইয়ার, এর আগে ইন প্রিপোজিশন বসে। এছাড়া এছাড়া দেখেন, একটা বিষয় বলি, কোনো ভাষা বা বিষয় বোঝাতে, যেমন আমি বাংলায় একটি কবিতা লিখেছিলাম, আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি। সে ইংরেজিতে কথা বলে, হি স্পিক্স ইন ইংলিশ। ইন ইংলিশ বোঝাতে হয় ইংরেজিতে বললে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন অনেক জায়গায় বিভিন্ন ভাইবাতে বা অফিসে, কলেজে আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়া হয় না? যে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, বা আপনি কোন জায়গা থেকে পড়াশোনা করছেন, ফ্রম হোয়ার হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর গ্রাজুয়েশন অর স্টাডি, বলে না? এখন আপনি কি এটা বলতে পারেন? আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে ইংলিশে ডেসক্রাইব করতে পারেন? অনেকেই পারে না। প্রেপোজিশনের সঠিক ব্যবহার জানে না। অনেকে এরকম ভাবে বলে, আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ কুমিল্লা, এরকম ভাবে বলি না আমরা? মানে ওয়ার্ড বা ফ্রেজের সাথে অন্য ওয়ার্ড বা ফ্রেজের কোনো কানেকশনই থাকে না, সম্পর্কই থাকে না। সেগুলো ঠিক করতে হবে। এইভাবে ভাঙা ভাঙা ইংলিশ বলা যায় না। আর প্রেপোজিশনের সঠিক ব্যবহার না জানলে ইংলিশ সেন্টেন্স ভালোভাবে অর্গানাইজড করা যায় না। যদি আপনি স্টিল নাও কোনো জায়গায় পড়াশোনা করেন, দেখেন এখানে আমি দুইটা বাক্য লিখেছি, আই এম স্টাডিং BA অনার্স ইন ইংলিশ অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। কেন আমি এটা লিখলাম? মনে করেন আপনি স্টিল নাও একটা জায়গায় পড়াশোনা করছেন, আপনার যে সাবজেক্টে আপনি পড়েন, মনে রাখবেন এই সাবজেক্টের নামের আগে ইন প্রেপোজিশন বসাবেন। আর যে প্রতিষ্ঠানে আপনি পড়েন, যে ইনস্টিটিউশনে আপনি পড়েন,
সেটার আগে অ্যাট প্রেপোজিশন বসাবেন। ইন ইংলিশ অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। এর আগে আবার বিএ অনার্স দিয়েছি কেন? দেখেন, আপনি যদি অনার্স লেভেলে পড়াশোনা করেন বা মাস্টার্স লেভেলে পড়াশোনা করেন, আপনি যখন বিদেশি লোকদের সাথে কমিউনিকেশন করছেন বা কনভারসেশন করছেন, তখন তারা বুঝবেন। আপনি যদি জাস্ট এরকম বলেন যে আমি ইংরেজিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আই অ্যাম স্টাডিং ইংলিশ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি অর ইউনিভার্সিটি অফ ঢাকা, প্রত্যেকটা সাবজেক্ট বিভিন্ন প্রোগ্রামের আন্ডারে থাকে। যেমন বিএ মানে কি, ব্যাচেলর অফ আর্টস, তাই না? MA মাস্টার্স অফ আর্টস। সো এই বিষয়টা মেনশন করে দিতে হয়, না হলে বোঝে না। মনে করেন ঢাকা কলেজ, ঢাকা কলেজে তো ইন্টারমিডিয়েটও আছে, অনার্সও আছে। এখন আপনি ঢাকা কলেজে পড়েন, অনার্স পড়েন, তো আপনি যদি বলেন আই এম স্টাডিং ইন ইংলিশ অ্যাট ঢাকা কলেজ, সে বুঝবে কিভাবে? বাইরের দেশের কারোর সাথে যদি আপনি কথা বলেন, আপনি অনার্স পড়েন না মাস্টার্স পড়েন না ইন্টারে পড়েন। এই জন্য প্রোগ্রামের নাম মেনশন করতে হয়। আপনি যদি কমার্সে পড়েন, আই এম স্টাডিং BBA ইন ম্যানেজমেন্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। আপনি মাস্টার্স যদি পড়েন, তাহলে আই এম স্টাডিং MBA, হ্যাঁ, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ঢাকা ইউনিভার্সিটি। সো এইভাবে এই প্রোগ্রামের নামটা মেনশন করে দিতে হয়, তাহলে বাইরের কান্ট্রি কারোর সাথে কথা বললেও সে বুঝতে পারে আপনি পড়াশোনার, গ্রাজুয়েশন বা এডুকেশনের ঠিক কোন লেভেলে আছেন। এছাড়া যদি কেউ পড়াশোনা কমপ্লিট করে ফেলেন অলরেডি, যে আমি এই প্রতিষ্ঠান থেকে এই সাবজেক্টে পড়াশোনা করেছি, জাস্ট ইউ ক্যান সে আই কমপ্লিটেড অর আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন ইংলিশ, ইন বাংলা, ইন পলিটিক্যাল সায়েন্স। এরপর যে প্রতিষ্ঠান থেকে আপনি পড়াশোনা করছেন, তার আগে ফ্রম এর ব্যবহার করবেন। ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। সো এইভাবে এই জায়গাগুলোকে মেনশন করতে হয়। এখানে হচ্ছে যেহেতু এখান থেকে চলে আসতেছি, থেকে হতে বিচ্যুত বোঝাচ্ছে, তো ফ্রম প্রেপোজিশনের ব্যবহার করব প্রতিষ্ঠানের নামের আগে। আর আমার যে যদি আমি রাইট নাও সে একটা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনে থাকি বা পড়ি, সেখানে আমি অ্যাট প্রেপোজিশনের ব্যবহার করব। আর সাবজেক্টের নামের আগে ইনের ব্যবহার করব। এটা মনে রাখবেন, সাবজেক্টের আগে কি, ইন। এই বিষয়গুলো তো প্রেপোজিশন শেখার জন্য কেউ পড়ায় না বা দেখায় না, এটা আমার ব্রেনে আসলো, লাইভ ক্লাস করছেন তাই আমি আপনাদের বললাম। ঠিক আছে, এগুলো জেনে রাখতে হয়, কারণ এগুলো না জানলে আমরা প্রত্যেকটা জায়গায় ভুল করি। প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে, ভাইবা ফেস করার ক্ষেত্রে ভুল করি না? আপনারা ভেবে বলেন, ভুল করি। তো এই জায়গাগুলো ঠিক রাখতে হবে। এরপর দেখেন, এই যে আমি বলছি, তাহলে ইনের, ইন মনে রাখবেন, এই যে ইন, এটা একটা পাওয়ারফুল প্রেপোজিশন, মোস্ট পাওয়ারফুল প্রেপোজিশন। কেন আমি এটা বলছি জানেন? এর কারণ আছে। সেটা হচ্ছে এটার কয়েকটা ব্যবহার। একটা হচ্ছে ইন মানে ভিতরে বা মধ্যে, এটা আপনারা জানেন। এছাড়া মাস বা বছরের আগে ইন বসে, এটা আমি বলছি আপনাদের, মাস বা বছরের আগে ইন বসে। যেমন হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, হি ওয়াজ বর্ন ইন 1995। কেউ বলতে পারেন এই ওয়াজ বর্ন কেন লিখলাম? এটা 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 দেখে কিন্তু আমার মনে হচ্ছে যে অ্যাক্টিভের সেন্টেন্স, হি, সে, সাবজেক্ট অ্যাক্টিভ, কাজ করতেছে। কিন্তু এই বাক্যটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস। ওয়াজ এর পর মূলত ভার্বের সাথে আইএনজি থাকে। কিন্তু এখানে BORN কেন? বিআর থেকে বর্ন, জন্মগ্রহণ করা। এই বাক্যটা কিন্তু অ্যাক্টিভের না, এটা প্যাসিভ ভয়েস। যে কোনো কবি, লেখক, সাহিত্যিক কারো জন্মসাল প্রকাশ করতে গেলে প্যাসিভ মেনটেন করে লিখতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন 1861। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিল। হি ডাইড ইন 1941। সে 1941 সালে মারা গিয়েছিল। এইখানে একটু ফোকাস করেন, এইখানে লেখা ওয়াজ বর্ন, তাহলে এখানে ওয়াজ ডাইড কেন নেই? আমাকে এই প্রশ্নটার উত্তর কেউ দিতে পারবেন? এখানে ওয়াজ বর্ন লেখা, তাহলে তাহলে এখানে কেন শুধু এতটুকুই লেখা যায় হি ডাইড ইন 1941? এনিওয়ান ক্যান সে দ্যাট? আনমিউট করে দিয়েছি, বলেন তো। এটা অ্যাক্টিভ আছে স্যার, এই কারণে। কেন অ্যাক্টিভে থাকলো? আর এটা কেনই বা প্যাসিভে থাকলো? সাবজেক্টের নাম আছে ওখানে। এখানে এখানে সাবজেক্টের হচ্ছে নাম আছে? না, এরকম কিছু না। এটা বুঝতে হবে। এটা তো মানে মানুষ জানেই না যেটা প্যাসিভ ভয়েস। এই যে হি ওয়াজ বর্ন, মূলত দেখেন সাবজেক্ট কে, হি বা রবীন্দ্রনাথ ঠাকুর, যেই হোক। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, মানুষ কি নিজে নিজে জন্মগ্রহণ করতে পারে? পারে না। তার মা তাকে জন্ম দেয়, তার মায়ের পেট থেকে সে বের হয়। অর্থাৎ একটা মানুষ যখন জন্ম নেয়, একটা বাচ্চা যখন জন্ম নেয়, সে ইনঅ্যাক্টিভ থাকে, নিষ্ক্রিয় থাকে, তাকে জন্ম দেওয়া হয় মূলত, তার মা তাকে জন্ম দেয়। কিন্তু একজন মানুষ নিজে নিজে মরতে পারে।
মেরে কেউ দেয় না, মেরে যদি কেউ দেয় সেটা তো ভিন্ন কথা, কিন্তু একজন মানুষ তো নিজে নিজে মরতে পারে। এই জন্য মরার ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার ব্যবহার করা যায়। এই যে আই রোট, এখানে কি কোনো ওয়াজ রোট লিখছি? না, আই রোট, রাইট থেকে রোট, আমি লিখেছিলাম। তো হি ডায়েড, ডাই মানে মারা যাও, ডায়েড সে মারা গিয়েছিল। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ মানে কি? সাবজেক্টের পর ভি টু, মেইন ভার্বের পাস্ট ফর্ম। প্যাসিভ মানে কি? ওয়াজ ওয়ার প্লাস ভি থ্রি। এটা প্যাসিভের ক্লাসে আমি দেখিয়েছিলাম গত পরশুদিন। তো প্যাসিভ ভয়েস কখন ব্যবহার হয়? যখন সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে। যেমন একটা বাক্য দিছিলাম গত ক্লাসে, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, ইংলিশ কি ছিল? দ্য ক্যাট ওয়াজ কিল্ড। ওয়াজ কিল্ড কেন? সাবজেক্টটা নিষ্ক্রিয়, বিড়াল নিজে নিজে মরিনি, কেউ একজন মেরে ফেলছে, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এই জন্য বলছি দ্য ক্যাট ওয়াজ কিল্ড। তো আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিল। এখন আপনি বলতে পারেন বা খোলা চোখে দেখে এটাই মনে হবে সে ব্যক্তি তো নিজে নিজে জন্মগ্রহণ করেছে, রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা সাবজেক্ট তো অ্যাক্টিভ। বাট এটা কিন্তু অ্যাক্টিভ না। আপনি যদি ডিপলি একটু চিন্তা করেন, মানুষ নিজে জন্মগ্রহণ করতে পারে? পারে না, তার মা তাকে জন্ম দেয়। কিন্তু একজন মানুষ নিজে নিজে মরতে পারে। সেই জন্য কারো জন্মসাল, যে কোনো কবি, লেখক, সাহিত্যিক, এর জন্মসাল প্রকাশ করতে গেলে, তার সম্পর্কে লিখতে গেলে বা বলতে গেলে, বিশেষ করে রিটেন ইংলিশ, এটা বেশি আমাদের প্রয়োজন হয়, প্যাসিভ ভয়েস মেনটেন করে লিখতে হয়। কিন্তু কারো মৃত্যু, এটা অ্যাক্টিভে হয়। কেউ কি এবার বুঝতে পারলেন আমি কি বললাম? সেন্টেন্সটা খোলা চোখে দেখলে মনে হবে না যেটা প্যাসিভ, বাট ওটা হচ্ছে প্যাসিভ। বিষয় হচ্ছে এটা জানতে হয়। এটা এই লাইভ ক্লাসে ছাড়া আপনি একটা বইয়ের ভিতরে এটা পাবেন? পাবেন না। এটা আমার ব্রেনে হঠাৎ আসছে তাই আমি আপনাদের সামনে বলছি, এটা আমার ব্রেনে এখন নাও আসতে পারতো। এটা ক্লাস নিতে নিতে ইনস্ট্যান্টলি একটা বিষয় পড়াচ্ছি, ব্রেনে আসছে, আমি আপনাদের বললাম। তো আমার ভিতরে আছে, আমার জানা আছে, আমি জানি, পারি, বুঝি, কিন্তু সবকিছু তো সবসময় বের হয় না। একটা বিষয় পড়াচ্ছি, একটা জায়গা নিয়ে কথা বলছি, তার ভিতর একটা জায়গা তো সবসময় আসে না। কিন্তু এই যে যতটুকু নলেজ আমি আপনাদের দিলাম, যদি এক বিন্দুও নতুন কিছু আপনারা আমার কাছ থেকে শিখতে পারেন, সেটা তো আপনাদের জন্যই, আপনাদেরই তো একটা বড় প্রাপ্তি। এটা তো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এই যে ফ্রি ক্লাস নিচ্ছি, এর জন্য তো কোনো টাকা আমি নিচ্ছি না। এটা এই জন্য বলছি, যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, যারা আমার রেগুলার ক্লাস করে আসছেন তারা জানেন আমি কতটা পরিশ্রম করে, কতটা ডিটেলসে প্রত্যেকটা বিষয় বোঝাই। তো যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, এই ফ্রি ক্লাসগুলো আপনি করে যান। আজকে ক্লাস নিচ্ছি, তো আগামীকাল থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হবে আমার, কারণ অনেকেই ভর্তি হয়ে গেছেন, বারবার পেইড কোর্স, পেইড কোর্স, পেইড কোর্স বলছেন, ভর্তি হয়ে গেছেন, প্রচুর কল দিচ্ছেন। ক্লাস আগামীকাল থেকেই শুরু হবে। আমি ভাবছিলাম আর একটু ফ্রি ক্লাস নিব, কিন্তু আমি এই প্রেশার নিতে পারতেছি না। যারা ভর্তি হয়েছেন ওই টাকা একবার দিয়ে দিলে ভাবে কবে ক্লাস হবে, কবে ক্লাস হবে, একদম উতলা করে দেয়। হ্যাঁ। তো আগামীকাল থেকে পেইড ক্লাস শুরু করব। ফ্রি ক্লাসও থাকবে, আমি যে বন্ধ করে দিব এরকম না, আমি চেষ্টা করব যতটা পারি নেওয়ার, আপনাদের নোটিশ দিব। তো যারা আগামীকাল থেকে আসবেন তারা বুঝতে পারবেন যে কি শিখতেছেন, সেখানে কি যাচ্ছে, কি পাচ্ছেন আপনি এই ইসে। আর সেটা পরের কথা, আগামীকাল সেটা পরের কথা। এই যে ফ্রি ক্লাসগুলো আমি নিচ্ছি, আপনি ফ্রি ক্লাসগুলোই করে যান। আর যদি রেগুলারিটি মেনটেন করে করেন, যদি ধৈর্য ধরতে পারেন, যদি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, এই এই যে প্রিভিয়াস 5টি ফ্রি ক্লাস নিয়েছে আর এই আজকের একটি 6টি, এই 6টি ক্লাস করেন, আপনি ভেবে দেখবেন কত কিছু শিখতে পারছেন, যদি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারেন। এখানে অনেক কিছু আমি আলোচনা করেছি এই ক্লাসগুলো থেকে, আরো থাকবে আলোচনা, আরো করব। আচ্ছা, এরপর দেখেন, অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়, among দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়, এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে। সো এইগুলো এক কথায় উত্তর হয়ে যায়, ঠিক আছে। অ্যাবাউট মানে, যেমন আমি ইংরেজি গ্রামার সম্পর্কে সবকিছু জানি, আই নো অ্যাবাউট ইংলিশ গ্রামার। আমি ইংরেজি গ্রামার সম্পর্কে জানি, আই নো অ্যাবাউট ইংলিশ গ্রামার। বিটুইন মানে দুইজন ব্যক্তি, মানে আহ, আমি যদি বলি যে আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও, ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম। ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম। অ্যামাং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝায়। হ্যাঁ। ডিভাইড দ্য আপেল among রহিম, করিম অ্যান্ড জসিম। ডিভাইড দ্য আপেল among রহিম, করিম অ্যান্ড জসিম। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে। এরপর দেখেন এখানে তিনটা প্রিপোজিশন আছে। এই তিনটা আমাদের একটু ভালোভাবে দেখতে হবে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করেন, যদি প্রিপোজিশন থেকে কোনো প্রশ্ন বা কোশ্চেন আসে, সেটা মূলত এইখান থেকেই আসে, যদি আসে। সেটা হচ্ছে অন, অ্যাবাভ অ্যান্ড ওভার।
অন কি বলছে দেখেন, স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে, কোনো বার বা তারিখের পূর্বে। আচ্ছা, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আগে আপনাদের। আহ একটা প্রেপোজিশনের কিন্তু 2 3 4 রকমের ব্যবহার হতে পারে, এটা যে একটা মাত্র অর্থ দেয় এরকম না। তো আমি একটু একটা জায়গায় একটু স্পেসিফিকলি দেখাই দিই, কারণ এটা প্রয়োজন, এটা খুবই দরকার আপনাদের প্রত্যেকের জন্যই। সেটা হচ্ছে, জাস্ট ওয়েট আ মিনিট, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে যাই, আমাকে একটু সময় দিবেন, হ্যাঁ। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে যাই। দেখেন, আহ ইংলিশ ল্যাঙ্গুয়েজে মনে রাখবেন, এটা খুবই ভালোভাবে পারলে নোট করে রাখবেন, টাইম রিলেটেড প্রেপোজিশন আছে 3টা। আবারও বলছি, রিলেটেড টাইম রিলেটেড প্রেপোজিশন, জাস্ট ওয়েট আ মিনিট, RELATEB, প্রেপোজিশন। এটা কি কি? অ্যাট, ইন, আর একটা হচ্ছে অন। এই তিনটা, এই তিনটার অন্যান্য জায়গায় ব্যবহার আছে, বাট সময়কে মেনশন করার জন্য, সময়কে বোঝানোর জন্য মোস্ট অফ দ্য টাইম এই তিনটা প্রিপোজিশনের ব্যবহার হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে, টাইম রিলেটেড প্রিপোজিশন, অ্যাট, ইন, অ্যান্ড অন। ফর এক্সাম্পল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব। I'll take your class at 10 p.m. I'll take your class at 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এটা হচ্ছে একটা সেন্টেন্স। ইনের ব্যবহারটা কোথায় হয়? আমি কয়েকটা বাক্য বলি, প্যাসিভ সেন্টেন্স দিয়েই বলি। ফর এক্সাম্পল, 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। কেউ বলতে পারেন ইংলিশ কি হতে পারে? 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। দেখেন, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড। আমি যদি বলি মানুষেরা করেছিল, বাঙালিরা করেছিল, আমরা করেছিলাম, তাহলে কিন্তু প্যাসিভ হতো না। সাবজেক্টটা কে এখানে? ভাষা আন্দোলন, সেটা তো নিজে নিজে হয়নি, মানুষ করেছে। বাট যারা করেছে তাদেরকে আমি মেনশন করছি না, যে জিনিসটা হয়েছে সেটার উপর গুরুত্ব দিচ্ছি, এইটাই প্যাসিভ। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড ইন 1952। এই যে 1952 এর আগে ইন বসছে, দেখছেন? এটা হচ্ছে সালের আগে ইন বসে, অথবা মাসের আগে। আচ্ছা, যাই হোক, আহ আরেকটা কথা, সেটা হচ্ছে কি যে, বোঝার চেষ্টা করেন, আমি আপনাদের কিন্তু গত ক্লাসে বারবার বলছিলাম যে প্যাসিভ ভয়েস ডে টু ডে লাইফে কতটা প্রয়োজন, প্যাসিভ ভয়েসের ব্যবহার জানা কতটা গুরুত্বপূর্ণ। এটা আপনারা যদি গত ক্লাসটা ফুল করে থাকেন, আপনারা আশা করি রিয়েলাইজ করতে পারবেন। এরপর যদি আরেকটা বাক্য আমি লিখি, যে ফর এক্সাম্পল, ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, ইংলিশ কি হবে? বোঝার চেষ্টা করেন। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে is observed. International Mother Language Day is observed in February. In February. কি বললাম? International Mother Language Day is observed in February. অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এই যে বাক্যটা আমি লিখলাম, হয়ে গেল। এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যে দেখেন, মাসের আগে ইন বসিয়েছি, এর আগের বাক্যে 1952 আগে ইন বসিয়েছি, এর আগের বাক্যে এই যে শার্প টাইম, এর আগে অ্যাড বসিয়েছি। এখন আমি যদি বলি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, তখন কি হবে? ইন্টারন্যাশনাল, কথা বোঝার চেষ্টা করেন, মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড অন 21st February. International Mother Language Day is observed on 21st February. দেখছেন? সো এখানে হচ্ছে মূলত অন প্রেপোজিশনের ব্যবহার হয়ে থাকে। কিসের ব্যবহার হয়ে থাকে এখানে? অন প্রেপোজিশনের ব্যবহার হয়ে থাকে। সো ভালোভাবে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। যে কোনো ডে অর ডেট, বার বা তারিখের আগে অন প্রিপোজিশন বসে, বার অথবা তারিখ। ওকে, হি উইল কাম হিয়ার অন মানডে, অন সানডে, অন স্যাটারডে। সো স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে, এদের আগে অন প্রিপোজিশন বসে। ইভেন birthday, anniversary day, before any kinds of day, you can use on as a preposition, as well as date. Day
and date. তারিখ বা বারের আগে অন বলবে। So Victory Day is observed on 16th December. So day or date, বার বা তারিখের আগে on, month or year, মাস বা বছরের আগে ইন, আর হচ্ছে সার্টেইন টাইম বা ঘড়ির কাঁটার আগে অ্যাট প্রেপোজিশন বসে। এই তিনটা টাইম রিলেটেড প্রেপোজিশন ইংলিশ ল্যাঙ্গুয়েজে এইভাবে ব্যবহৃত হয়, এটা আপনারা একটু জেনে রাখেন। ওকে, এদের অন্যান্য জায়গায় ব্যবহার আছে, সেটা কোথায়? Try to understand here. The birds are flying dash the tree. পাখিগুলো উড়ছে on the tree, above the tree, over the tree. মনে রাখবেন on মানে উপরে, above এর মানে উপরে, over এর মানে উপরে। এখানে যে তিনটা প্রেপোজিশন দেখছেন on, above and over, এই তিনটা প্রেপোজিশনেরই একটা কমন মিনিং হচ্ছে উপরে। আমি আবারও বলছি, on মানে উপরে, above মানে উপরে, over এই যে শব্দটি, এটার বাংলা অর্থ উপরে। পার্থক্যটা কি এটা বুঝতে হবে। মূলত যেটা বললাম, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন জায়গায় যদি প্রেপোজিশন থেকে কোশ্চেন আসে, মূলত এই জায়গা থেকে আসে। তো দেখেন, স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে অন প্রেপোজিশনের ব্যবহার হয়। এছাড়া কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। তো এটা তো আমরা দেখলাম। এখন স্থির বস্তু স্পর্শ মানে কি? এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমার টেবিলের সামনে একটা ডেস্কটপ আছে, একটা মাউস আছে, একটা ল্যাপটপ আছে, একটা পানির বোতল আছে, একটা মোবাইল আছে। এগুলো কোথায় আছে বলছি? আমার টেবিলের উপর আছে বলছি। সো আই ক্যান সে দ্যাট দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবল, দ্য ডেস্কটপ ইজ অন মাই টেবল, the bottle of water or mobile is on my table. So here we can use on, কারণ এগুলো টেবল, এটাকে স্পর্শ করে আছে, এটার উপরে আছে। above, above অর্থাৎ স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে এটার ব্যবহার হয়। কেমন সেটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। above বোঝার চেষ্টা করবেন, কিন্তু মনোযোগ দিয়ে বুঝবেন। আমি এখন আপনাদের সামনে ক্লাস নিচ্ছি, আমার মাথার উপর একটা কারেন্টের বাল্ব আছে, একটা লাইট আছে, একটা এসি আছে, একটা সিলিং ফ্যান আছে। এগুলো কোথায় আছে বলছি? আমার মাথার উপর। বুঝলেন কোথায় বলছি? কম্পেয়ারটা কার সাথে? আমার মাথা। সো এই জায়গাটাতে আমি বলবো, দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড, দ্য এয়ার কন্ডিশন ইজ অ্যাবাভ মাই হেড, দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। অর্থাৎ এগুলো আমার মাথার উপরে আছে ঠিক আছে, কিন্তু মাথার থেকে সেপারেট একটা দূরত্বে স্থির অবস্থায় আছে। যদি অবজেক্টকে স্পর্শ না করে, এখানে অবজেক্ট কি? আমার মাথা। এটাকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় কোনো কিছু থাকে, তখন above প্রিপজিশনের ব্যবহার হয়। আর ওভারের ব্যবহারটা কোথায় হয়? চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে, সমগ্র অর্থে বা কর্তৃত্ব আরোপ করতে, বিপরীত বা অন্য পাশে বোঝাতে ওভার প্রিপজিশনের ব্যবহার হয়। চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে, সমগ্র অর্থে, কর্তৃত্ব আরোপ করতে, বিপরীত বা অন্য পাশে বোঝাতে ওভার প্রিপজিশনের ব্যবহার হয়। প্রত্যেকে কিন্তু এটা মনোযোগ দিয়ে বুঝবেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। আবারও বলছি, আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ। ওভারের ব্যবহারটা হচ্ছে, মনে করেন আমি এখন ক্লাস নিচ্ছি, আমার মাথার উপর দিয়ে কয়েকটা পাখি উড়ে চলে গেল। সো আমি বলতে পারি, দ্য বার্ডস, দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিগুলো উড়ছে ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে। প্লেনটা এইমাত্র চলে গেল, দ্য প্লেন হ্যাজ গন জাস্ট নাও ওভার দ্য ল্যান্ড। সো এইভাবে এই সেন্টেন্স গুলো তৈরি হয়। যখন ক্রিকেট খেলা হয়, দেখবেন কমেন্ট্রিতে বলে, একটা ব্যাটসম্যান যখন বলে হিট করে, সিক্স হয়, তখন দেখবেন এইভাবে বলে, ওভার দ্য বাউন্ডারি, লাফটেড সিক্স। হ্যাঁ, দেখবেন বলে। কেন বলে জানেন? বলটাকে হিট করলে বলটা গ্রাউন্ডকে, বাউন্ডারিকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থায় গ্যালারিতে গিয়ে পড়ে। তো তখন এইভাবে কথাটা বলা হয়, লাফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি। সো অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান কোনো কিছু থাকলে তখন ওভার প্রেপোজিশনের ব্যবহার হয়। এই তিনটা প্রেপোজিশনের ডিটেলস ব্যবহারটা আপনারা বুঝে নেন। আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমার হাতে আমার মোবাইল, এই মোবাইলটা আমি যদি মাথার উপর রাখি, আই ক্যান সে দ্যাট দ্য মোবাইল ইজ অন মাই হেড। এটা যদি এরকম জায়গায় দাঁড়ায় থাকে, দ্য মোবাইল ইজ অ্যাবাভ মাই হেড। এটা যদি এরকম দৌড়াতে থাকে মাথার উপর দিয়ে, মাথাকে স্পর্শ না করে, দ্য মোবাইল ইজ গোয়িং ওভার মাই হেড।
দ্য মোবাইল ইজ গোয়িং ওভার মাই হেড। সো এইভাবে এই প্রেপোজিশন গুলোর অ্যাকচুয়ালি ব্যবহার হয়ে থাকে। এদের ব্যবহারটা আপনাকে শিখতে হবে, প্রফেশনালি প্র্যাকটিক্যালি যেভাবে হোক আপনাকে নেওয়ার চেষ্টা করতে হবে, আপনাকে এটা শিখতে হবে। ঠিক আছে, এরপর দেখেন আন্ডার, কোনো কিছু নিচে বোঝাতে, বিলো, বাহাইন্ড, বিয়ন্ড। আচ্ছা আমি একটু বলে যাই, দেখেন এই যে বিয়ন্ড, অনেকে এটা সম্পর্কে পরিচিত না। আমি মানে এগুলো আমি অতটা দেখাচ্ছি না কেন, এগুলো এক কথায় উত্তর হয়ে যায়। আর এদের ডিটেলস ব্যবহার নিচে আছে, আমি দেখাচ্ছি, একটু আসতেছি, তার আগে একটু বোঝেন, একটু বলে যাই। বিয়ন্ড হচ্ছে নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাহিরে বা সামর্থ্যের বাহিরে বোঝাতে এই বিয়ন্ড প্রিপোজিশনের ব্যবহার হয়। আবারও বলছি, নির্দিষ্ট সময় পর কল্পনার বাহিরে বা সামর্থ্যের বাহিরে বোঝাতে এই বিয়ন্ড প্রিপোজিশনের ব্যবহার হয়। কেমন সেটা? সেটা হচ্ছে এরকম, আপনি একটা বাইক কিনবেন, আপনার পছন্দ হয়েছে, ফর এক্সাম্পল আপনি R15 ভার্সন 2 এই বাইকটা কিনবেন ইয়ামার শোরুম থেকে। টাকা ম্যানেজ করলেন, 5.5 লাখ টাকা দাম। আপনি টাকা ম্যানেজ করলেন, বাইকের দোকানে গেলেন, বা 4 লাখ টাকা দাম, যে দামই হোক আমি জানি না। তো আপনি গেলেন, যাওয়ার পর ওইখানে আপনার গিয়ে অন্য আরেকটা বাইক পছন্দ হচ্ছে, ফর এক্সাম্পল R15M, অথবা ওটা কি বলে, একটা গাড়ি আছে না, MT15 ভার্সন 2, এই গাড়িটা আপনার পছন্দ, যার দামটা আরেকটু বেশি, 6,75,000 বা 5,25,000 এরকম। এখন ওই গাড়িটা দেখে আপনি এইভাবে একটা কথা বললেন যে এই গাড়ির যে দাম, এর যে মূল্য, তা আমার বাজেটের বাইরে, সাধ্যের বাইরে, এত টাকা আমার কাছে নেই। এই যে কল্পনার বাইরে বা সামর্থ্যের বাইরে বোঝাতে বিয়ন্ড প্রিপোজিশনের ব্যবহার হয়। আপনি একটা ড্রেস কিনতে গেলেন একটা শপিং কমপ্লেক্সে, সেখানে গিয়ে ড্রেসের যে মূল্য, যে প্রাইস, যে দাম, অত টাকা আপনার কাছে নেই। ড্রেসটার গায়ে এরকম হাত বুলায় বলতেছেন কি, এই ড্রেসের যে মূল্য, এর যে দাম, এত টাকা আমার কাছে নেই, এটা আমার সাধ্যের বাইরে। সো ইউ ক্যান সে দ্যাট দ্য প্রাইস, the price of this bike is beyond is beyond my budget। হ্যাঁ, এই বাইকের প্রাইসটা, এই বাইকের মূল্যটা আমার বাজেটের বাহিরে, আমার সাধ্যের বাহিরে, আমার সীমার বাহিরে, আমার কাছে এত টাকা নেই। ইনটু, প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। এটা কেমন বা কিভাবে হয়? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। প্রবেশ বা গতিশীল অবস্থা কেমন সেটা? বাইরে থেকে ভিতরে কোনো কিছু ঢুকতেছে, অ্যাক্সেস করতেছে, প্রবেশ করতেছে। আমি এখন ক্লাস নিচ্ছি, হঠাৎ করে আমার রুমে কেউ চলে আসলো, দ্য বয় এন্টার্ড ইনটু মাই রুম, এন্টার্ড ইনটু মাই রুম। সো এখানে ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। আপনি একটা ট্রেনের টিকিট কেটে রাখছেন, ট্রেনে উঠবেন, এখন আপনি যে মুহূর্তে পৌঁছালেন ঠিক সেই মুহূর্তে ট্রেনটা কেবল ছেড়ে দিছে, আস্তে আস্তে চলা শুরু করছে, আপনি দৌড়াই গিয়ে ট্রেনে উঠতে যাচ্ছেন, একজন দূর থেকে আপনাকে বলছে ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন, ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন, চলন্ত ট্রেনে উঠো না। এই যে ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন মানে কি, ওই যে আপনি বাইরে থেকে দৌড়াই এসে ট্রেনের ভিতরে উঠতে যাচ্ছেন, এই যে একটা গতিশীল অবস্থায় বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করে, অ্যাক্সেস করে, এখানে ইনটু এর ব্যবহার হয়। ঠিক আছে, দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম। হ্যাঁ, হি ইজ জাম্পিং ইনটু দ্য রিভার, সে নদীতে ঝাঁপ দিচ্ছে, এরকম বাইরে থেকে নদীর ভিতর গিয়ে পড়ছে, হি জাম্পিং ইনটু দ্য রিভার। সো দ্যাট ইজ দ্য ইউজ। এখানে আরেকটা ব্যবহার আছে ইনটু এর, দেখেন এখানে লেখা আছে রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া। মনে করেন একটা টিমে 11 জন প্লেয়ার থাকে, এখন তারা দুইটা গ্রুপে ভাগ হয়ে গেল। আমরা এইভাবে এই কথাটা বলতে পারি যে দে হ্যাভ বিন, দে, সরি দা না, এটা হচ্ছে কি বললাম, দে have they have been divided, they have been divided into 3 groups, 3 groups, তারা 3টা গ্রুপে ভাগ হলো। they have been divided into 3 groups, they have been divided into 3 groups, তারা 3টা গ্রুপে বিভক্ত হয়ে গেল, ভাগ হয়ে গেল, they have been divided into 3 groups। হ্যাঁ, don't get into the running train, চলন্ত ট্রেনে উঠো না। হ্যাঁ, এরপর দেখেন, সো এইভাবে ইনটু এর ব্যবহারটা করা যায় দুইটা দিকে, মানে দুইটা সাইডে ব্যবহার হয়। একটা হচ্ছে ভাগ করা অর্থে, বিভক্ত করা অর্থে, আরেকটা হচ্ছে কি বললাম, যে প্রবেশ বা গতিশীল অবস্থা, প্রবেশ বা গতিশীল অবস্থা, বাইরে থেকে ভিতরে কোনো কিছু অ্যাক্সেস করতেছে।
উইথ মানে সাথে, বাই মানে দ্বারা, ডিউরিং মানে ধরে, ফর মানে জন্য, অফ এখানে দুটো অফ আছে একটু খেয়াল করেন। ও ডাবল এফ, অফ মানে আমরা বলি না দরজাটা অফ করো, এটা বন্ধ করো, এটা ক্লোজ করো, অর্থাৎ ও ডাবল এফ এইটা হচ্ছে একটা অফ, যার মানে বন্ধ করা বা ক্লোজ করা। হ্যাঁ, বলছে বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে। আর হচ্ছে ও এফ, অফ। অফ মানে এর, অর্থাৎ এটা হচ্ছে পজেস করা বোঝায়, কারো অধিকারে কোনো কিছু থাকা বা কারো মালিকানায় থাকা বোঝাতে ও এফ, অফ এর ব্যবহার হয়। আর ও ডাবল এফ যেটা, এটা হচ্ছে বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, বা কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে। আপন কোনো কিছু, কোনো ভিত্তির উপর বোঝাতে ব্যবহৃত হয়। উইদিন কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে বা সীমানার মধ্যে বোঝাতে উইদিন প্রেপোজিশনের ব্যবহার হয়। এরপর দেখেন উইদাউট ছাড়া বা ব্যতীত, ফ্রম হতে বা থেকে। এই উইদিনটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, কারণ এটা সম্পর্কে অনেকে পরিচিত নয়, অনেকের কাছে এটা আনফ্যামিলিয়ার। যেমন আমি একদম ফার্স্টে একটা ওয়ার্ড বলছিলাম যে আমার বাসায় ভালো লাগছে না, তাই আমি একটু বাইরে যাব। তো আমি আমার আম্মুকে বললাম যে আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, এই যে দিকে বোঝাতে। এখন আপনি আবার আপনার আম্মুকে বলছেন যে আম্মু আমি তো বাজারের দিকে যাচ্ছি, আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসব। কি বললাম? আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসব। আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস। অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কোনো কাজ কমপ্লিট করা, সার্টেন একটা টাইমের মধ্যে কোনো একটা কাজ কমপ্লিট করা, এখানে মূলত উইদিন প্রিপোজিশনের ব্যবহার হয়ে থাকে। তাহলে আমি এই পর্যন্ত যে কয়টা প্রিপোজিশনের কথা বলছি, আপনারা কি মোটামুটি একটা কনসেপ্ট বা ধারণা পেয়েছেন? বুঝতে পারছেন আমি কি কি বললাম, কয়টা বললাম? সো এটা এটা একবারে তো হয় না। হ্যাঁ, বলছি এটা একবারে তো হয় না, এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। দেখেন এই যে প্রেপোজিশন, এই প্রেপোজিশনের ক্লাস আমার পেইড করছে, 4টা ক্লাস আছে প্রেপোজিশনের, 2টা মেইন ক্লাস আর 2টা এক্সারসাইজ ক্লাস। তো মেইন ক্লাস করতে হবে প্লাস এক্সারসাইজ করতে হবে, প্র্যাকটিস না করলে তো পারা যায় না, ধরে রাখা যায় না। কিন্তু এই যে কনসেপ্টটা আমি দিলাম, কতগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে আসলাম, সেটা বাইকের এক্সাম্পল হোক, সেটা এই যে বাইরে যাওয়ার এক্সাম্পল হোক, যাই বললাম না কেন, এইটা না বললে এটাকে ব্রেনে অ্যাডাপ্ট করা যায় না, ধরে রাখা যায় না। দেখেন আমরা ইংরেজি পারি না কেন, আমরা অনেকেই ইংলিশ শেখার চেষ্টা করি, আমাদের বিভিন্ন গ্রামার বই থাকে, ভোকাবুলারি বই থাকে, কিনি না বই কিনি। আপনি যে কোনো একটা গ্রামার বইতে যান, প্রেপোজিশনের চ্যাপ্টার লিখে সার্চ দেন, মানে সার্চ না সরি, মানে প্রেপোজিশনের চ্যাপ্টার ওপেন করেন, আপনি এইগুলো পাবেন, এই যে লেখাগুলো দেখছেন, হয়তো আপনি পাবেন, কিছু কিছু বইতে আছে, পাবেন পাবেন না এরকম না, কারণ এ তো আর আমার নিজের তৈরি করা না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো আর তৈরি করা যায় না। বাংলাদেশে যত ইংলিশ রাইটার আছে, যত বই আছে, আমার নিজের লেখাও একটা বই আছে। তো আমার লেখা বই বলে কি এটা আমি আবিষ্কার করছি ভাষা? এটা তো বাংলাদেশে যেগুলো আছে, এগুলো আমরা যারা রাইটার বলি, এটা তো রাইটার না, এটা তো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এডিটর। এ তো এডিট করি। গ্রামার তো গ্রামারই, সেটা জন্মলগ্ন থেকে হয়ে আসছে, শিখে আসছি, দেখে আসছি। বা স্পোকেন ইংলিশ রুলস রেগুলেশন, রুলস তো রুলসই। সেটা কোন রাইটার কত ইউনিক ভাবে সেটা অর্গানাইজ করতে পারে, সেটা সাজাতে পারে, সহজভাবে তুলে ধরতে পারে মানুষের সামনে, এইটাই। এটা বলতে কোনো লজ্জা নেই, কোনো দ্বিধা নেই। এ তো আর আমার তৈরি করা না। আমার তৈরি করা কি? সহজ মেথড, সহজ পদ্ধতিটা। যেমন আমি এখানে লিখে দিচ্ছি প্রেপোজিশন ডিকশনারি। ঠিক আছে, মানে প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড গুলো, যেমন টু, অ্যাট, ইন, এর কোনো ওইরকম স্পেসিফিক অর্থ আছে? নেই। তারপরেও মিনিমাম যে অর্থটা দিয়ে দেয় বা যে কারণে এটা ব্যবহৃত হয়, সেটা আমি এই পাশে লিখলাম, এটা আমার একটা স্ট্র্যাটেজি, তাই আমি এটা লিখলাম। এখন মনে করেন আপনি এরকম একটা বইতে পাইছেন যে অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন মানে দুইজন ব্যক্তির মধ্যে, এমন মানে দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে, এরকম লেখা দেখতেছেন। আপনি আজকে প্রেপোজিশন শিখবেন, আপনি এরকম চ্যাপ্টার ওপেন করে পড়লেন, আপনি কিন্তু ওইভাবেই গতানুগতিক ধারায় পড়ে যাবেন। যে অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন মানে দুইজন, এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম। আপনি যে নিজে কি পড়লেন নিজেও জানেন না, নিজেও বোঝেন না। কিন্তু এই যে একটা লাইভ ক্লাস করলেন, এই যে কতগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে আসলাম, কতগুলো গল্প আমি বললাম, এই প্রত্যেকটা প্রেপোজিশন ব্যবহার দেখাতে, এইটা বলার মাধ্যমে কি হলো, আপনি বিষয়টাকে ধরে রাখতে পারলেন। কিন্তু আপনি যদি আপনার মতো করে একা একা পড়তেন, কি পড়তেন? অন মানে স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে, কোনো বার বা তারিখের পূর্বে অন বসে, তারপরে অ্যাবভ মানে স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাবভ বসে। এরকম ইংরেজি দেখতেছেন, বাংলা দেখতেছেন, পড়ে গেলেন, জিনিসটা আসলে কি আপনি জানেনই না। তাহলে কোনো লাভ হবে? কোনো কাজে লাগবে? লাগবে না। এই প্র্যাকটিক্যাল ক্লাস করার বেনিফিট এইটাই। বই দেখে, বই পড়ে কখনো এই ভাষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা যায় না, গ্রামার শেখা যায় না এইভাবে। তো
তো যাই হোক, এখন এই প্রত্যেকটা প্রেপোজিশনের ব্যবহার দেওয়া আছে, আমি আপনাদের রিডিং করাবো প্লাস একটা কনভারসেশন প্র্যাকটিস করাবো। তো এইগুলো আমি একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের নিজেদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, কারণ যারা আমার পেইড কোর্সে আসবেন, আপনার আগামীকাল থেকে ক্লাস শুরু হবে, তাদের তো আমি ধরে ধরে করাবো বা থাকবো, আমি শেখাবো, সেটা অন্য কথা, তারা তো আমার গাইডলাইনের ভিতরেই চলে আসছেন। বাট সবাই তো আর আসবেন না, সবাই তো আর থাকবেন না, আমি এটা রেকর্ড পিডিএফ দুটোই দিব। এখানে কাজটা হচ্ছে, যারা প্রেপোজিশন জানেন না, প্রেপোজিশনের সঠিক ব্যবহারটা জানা দরকার বলে মনে করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এটা আপনারা নিজেরাও যদি এটা পড়েন ডেভেলপ করতে পারবেন, কারণ এখানে বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, বাট নিজেরা পড়লে কি হয়, ওই যে এইমাত্র বললাম তো। তারপরে এখানে যেটা আছে এটা সহজভাবে দেওয়া আছে, আপনি পারবেন। তো দেখেন, ইউজ অফ অ্যাট কি বলছে, ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী, এরকম। কিন্তু যদি দুইটা জায়গার কম্পেয়ার করা হয়, হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। সো এটা তো বললাম যে বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে। আই গো টু স্কুল অ্যাট 9 AM, আমি সকাল 9টায় স্কুলে যাই। হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM, সে সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ে যায়। তাহলে এই যে সার্টেইন টাইমের আগে অ্যাট বসে। এরপর দেখেন দূরত্ব বোঝাতে অ্যাট বসে, যেগুলো কিন্তু আপনাদের আমি বলিনি, আপনাদের আমি বলছি প্লেস এবং টাইম নিয়ে অ্যাট। কিন্তু এখানে আরো তিনটা এক্সট্রা ব্যবহার আছে অ্যাটের, সেটা হচ্ছে দূরত্ব বোঝাতে। ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হিয়ার, সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হিয়ার। দামের পূর্বে অ্যাট বসে। পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি। পটেটো প্রতি কেজি 50 টাকায় বিক্রি হয়, আপেল 150 টাকায় বিক্রি হয়। এরপর দেখেন বয়স বোঝাতে অ্যাট বসে। হি পাস্ট এসএসসি অ্যাট 16, হি পাস্ট এইচএসসি অ্যাট 18, সে 16 সালে এসএসসি পাস করেছিল, সে 18তে এইচএসসি পাস করেছিল। অর্থাৎ একটু বোঝার চেষ্টা করেন, দেখেন এই যে মিরপুর বা নোয়াখালী এটার আগে অ্যাড বসছে, বাংলাদেশ এটার আগে ইন বসছে, ঠিক আছে। আবার ঢাকার আগে অ্যাড বসছে। কিন্তু এর পরের যে ব্যবহারগুলো, মনে করেন 2 থেকে, অর্থাৎ সময়, দূরত্ব, দাম, বয়স, এই যে 2 থেকে 5 পর্যন্ত যে এক্সাম্পল গুলো আছে, যদি একটু ফোকাস করেন, যেমন আমি আপনাকে এখানে সহজ একটা টেকনিক বলতে পারি বা স্ট্র্যাটেজি বলতে পারি বা একটা হিন্ট দিতে পারি। কেমন জানেন? অ্যাট প্রেপোজিশনটি মোস্ট অফ দ্য টাইম নিউমেরিক ওয়ার্ডের আগে বসে, সংখ্যাবাচক শব্দের আগে বসে। আপনি সব ভুলে যান, সময়, দূরত্ব, দাম, বয়স। আপনি একটু নোটিস করেন তো, 9 AM এর আগে অ্যাট আছে, দেখেন 9, এটা একটা সংখ্যাবাচক শব্দ না? 200, 100, 50, 150, 16, 18, এগুলো কি নিউমেরিক ওয়ার্ড না? সো মোস্ট অফ দ্য টাইম অ্যাট প্রিপোজিশনটি এরকম নিউমেরিক ওয়ার্ড বা সংখ্যাবাচক শব্দের আগে বসে। এটা কোনো নিয়ম না, কোনো রুলস না, এটা জাস্ট আমি একটা হিন্ট দিলাম আমার জায়গা থেকে, একটা টেকনিক, অ্যাট প্রিপোজিশনের ব্যবহারটা সঠিকভাবে জানার। তো এটা তো আপনি জানতেন না, সেটা আমি আপনাকে বললাম। সো এই ধরনের কিছু স্ট্র্যাটেজি ফলো করলে, কৌশল ফলো করলে হয় কি, দ্রুত ডেভেলপ করা যায় ল্যাঙ্গুয়েজটা। আমার তো মূলত প্র্যাকটিক্যাল জায়গায় দরকার, কমিউনিকেশন করার জন্য দরকার। সো এগুলো একটু দেখতে হয়, এগুলো একটু বুঝতে হয়, টিচারের আন্ডারে আসলে এগুলো বোঝা যায়। এরপর দেখেন অন, কোনো কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। কিপ দ্য মোবাইল অন দ্য টেবল, বার, দিন বা তারিখের পূর্বে অন বসে। আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, হি উইল কাম হিয়ার অন 17 জুন। নদীর তীর বোঝাতে অন বসে। ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। খুলনা ইজ অন দ্য রূপসা, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। সিলেট ইজ অন দ্য সুরমা, চিটাগাং ইজ অন দ্য কর্ণফুলি। ওকে। নির্ভরতা বোঝাতে অন বসে। উই লিভ অন রাইস, অর্থাৎ আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, ভাতের উপর নির্ভর করে বাঁচি। হি লিভস অন হিজ ফাদার, সে তার বাবার উপর নির্ভর করে বেঁচে থাকে। নির্ভরতা বোঝাতে অন বসে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। হ্যাঁ, ব্যাংকটা 5ম তলায়, আমাদের ক্লাসটা 3য় তলায়। এরকম ভাবে ফ্লোরের সংখ্যা বোঝাতে আমাদের মূলত অন প্রেপোজিশনের ব্যবহার হয়। ওকে। যেমন আপনি একটা কলেজে বা একটা ইউনিভার্সিটিতে, মনে করেন আপনি আহ ভর্তি হলেন, আপনার ক্লাসমেট বা বন্ধুর কাছে জিজ্ঞাসা করছেন যে আমাদের ক্লাসটা কোথায়। কেউ বলছে যে আমাদের ক্লাসটা 3য় তলায়। তো আপনি বলছেন হোয়ার ইজ আওয়ার ক্লাস, সে বলছে আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। তো এইভাবে অন প্রিপোজিশনের ব্যবহারটি ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে। এরপর দেখেন ইউজ অফ ইন, বড় স্থানের পূর্বে ইন বসে। আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ঢাকা, এটা আমি অলরেডি আপনাদের সামনে বলেছি। হ্যাঁ, ছোট জায়গা হলে অ্যাট, বড় জায়গা হলে ইন। আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি, আই এম স্টাডিং ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এই যে সাবজেক্টের আগে ইন বসে। সাবজেক্ট
অর আরেকটা কি বললাম, ল্যাঙ্গুয়েজ, ভাষা বা বিষয়ের আগে ইন বসে, সময়ের ক্ষেত্রে বসে, মানে যেটা বলার যেটা দেখানোর অলরেডি মেইন যে প্রেপোজিশনের ব্যবহার আমি আপনাদের সামনে ডিসকাস করেছি, আমি আপনাদের সামনে বলেছি। আর এখানে যেগুলো আছে আপনারা পিডিএফ ফাইল পেলে নিজেরা একটু দেখবেন, একটু করার চেষ্টা করবেন, ক্লিয়ার হয়ে যাবে। এটা কঠিন কোনো কিছু না, খুবই সহজ। আমরা পারি না, আমরা সহজভাবে শিখি না, পড়ার চেষ্টা করি না। আমি যদি এখন আরেকটু ধরে ধরে আপনাদের বোঝাতে পারতাম, দেখাতে পারতাম, এটা আরো সহজ হয়ে যেত, কিন্তু আমাকে আরো দুইটা বিষয় দেখাতে হবে, কারণ আমি এগুলো ফ্রি ক্লাস নিচ্ছি। আমাকে তো আরো জানাতে হবে যে ল্যাঙ্গুয়েজের ভিতর কি আছে, কি কি শিখতে হবে, কতটুকু দরকার। দেখেন, জন্য বোঝাতে ফর বসে। ফর মানে কি? জন্য। এটা একটা চতুর্থী বিভক্তি, বাংলায় বিভক্তি আছে না, এটা একটা চতুর্থী বিভক্তি। এখানে কি বলছে দেখেন, আইড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই। আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। সময়ের আগে ধরে, যাবত বা ব্যাপিয়ে বোঝাতে ফর বসে। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স, সে 4 ঘন্টা ধরে কাজ করছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স, সে 4 ঘন্টা ধরে কাজ করছে। কারণ বোঝাতে ফর বসে। আই শ্যাল গো টু নেপাল ফর আ ট্যুর, হ্যাঁ আমি নেপালে যাব ট্যুরের জন্য। উই ওয়েন্ট টু জাপান ফর আ হায়ার এডুকেশন, আমরা জাপানে গিয়েছিলাম উচ্চ শিক্ষার জন্য। মূল্য বোঝাতে ফর বসে। আই হ্যাভ বট আ মোবাইল ফর 1000 টাকা। সো এইভাবে ফর প্রিপোজিশনের ব্যবহারটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে। সো এগুলো আপনাকে বুঝতে হবে, এগুলো আপনাকে নেওয়ার চেষ্টা করতে হবে, এগুলো করতে হবে। ইউজ অফ বাই, পাশে বোঝাতে বাই বসে। সে স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল। আই স্যাট বাই হার, আমি তার পাশে বসেছিলাম। হ্যাঁ, এই বাই এর মেইন ব্যবহার কি জানেন? এই যে পরিমাপ বোঝাতে। তো এগুলো দেখবেন আমাদের অটোমেটিক্যালি হয়ে যায়, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। আমি যতটুকু আলোচনা করার আমি আপনাদের সামনে অলরেডি করে দিয়েছি। এখন আমি মেইন ফাংশনটাতে আসবো, তার আগে আমি আরেকটু বলি। দেখেন, দ্য টেবল ইজ 2 ফিট বাই 4 ফিট, বলি না আমরা হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, আই এম ইমপ্রুভিং মান্থ বাই মান্থ। এই যে পার্সেন্টেজ বা হার বোঝাতে, দিনের পর দিন সে ইমপ্রুভ করতেছে। এরকম। ফ্রম, ফ্রম মানে কি? থেকে। হি কেম ফ্রম নেপাল, সে নেপাল থেকে এসেছিল। আই বট 1 কেজি সুইট ফ্রম মার্কেট। সো আর যেগুলো দরকার, এই যে ইনটু এর ব্যবহার, যেটা দে ওয়ার ডিভাইডেড ইনটু 5 গ্রুপস, দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, যেগুলো মেইনলি বলা দরকার বা ডিসকাস করা দরকার, সেটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি। হ্যাঁ, আর আপনারা যেটা করবেন, এই 30টা প্রিপোজিশনের ডিটেলস ব্যবহার দেখবেন। দেখার পর এইখানে আমি আবার 12টাকে আলাদা করে দিয়েছি। আপনার যদি 30টা বুঝতে প্রবলেম হয়, ইফ ইউ ফেস এনি কাইন্ডস অফ প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড দিস 30 রুলস অফ প্রিপোজিশন, ইউ ক্যান প্র্যাকটিস দিস 12 অন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন গুলোকে মার্ক করে আমি আলাদা করে নোটিস করে দিয়েছি। যদি এগুলো আপনারা শেখেন, এগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট আপনাদের থাকে, আপনাদের জানা থাকে, আপনাদের কথা বলা বা লেখা আপনারা ভালোভাবে চালিয়ে যেতে পারবেন। দ্যাট ইজ দ্য মেইন থিংস। এখানে একটা এক্সারসাইজ আছে, দেখেন। I'll take a class dash 10 p.m. So it will be at 10 p.m. because I have already described that before certain time or sharp time, you have to use at as a preposition. On Monday, on Monday, before day or date, you have to use on as a preposition. Before day or date, you have to exercise in that way. You have to practice. I mean, without practicing, you will not get actual benefit from here. So he lives dash Bangladesh dash Dhaka. So before Bangladesh we can use in, and before Dhaka we can use at. Dhaka is 20 kilometer from here, so Dhaka is at 20 kilometer from here. I mean, before destination or distance, you have to use at as a preposition. Dhaka is on the Buriganga, Khulna is on the Rupsha, Borishal is on the Kirtonkhola, Chittagong is on the Karnofuli, Sylhet is on the Surma. So in this way, you have to use on as a preposition before that place or on. ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। So দ্যাট ইজ দ্য থিংস। এইভাবে আপনার, আমি পিডিএফ ফাইল রেকর্ড ক্লাস দিলে আপনার নিজেরা এটা একটু প্র্যাকটিস করবেন, দেখবেন অনেক ভালোভাবে কভার করতে পারছেন, ডেভেলপ করতে পারছেন। এখন আমি একটু প্র্যাকটিক্যাল স্টোরির ভিতরে মুভ করব। এটার বেনিফিট কি আমি আপনাদের একটু বলি। আমরা অনেকেই আছি ইংলিশে প্যাসেজ রিডিং করি, রিড আউট করি, বাট একটা প্যাসেজ পড়ে সেটা অ্যাকচুয়ালি কোন টেন্সে লেখা আছে, কোন টাইমে আমার কথা বলতে হবে, এটা আমরা বুঝি না। অর্থাৎ সেন্টেন্সের টেন্স যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, অ্যাকচুয়াল বাংলা অর্থটা আপনি বের করতে পারবেন। কিন্তু আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি না, আবারও বলছি পারি না। এটা আপনাদের শিখতে হবে। একটা প্যাসেজ অ্যানালাইসিস করলে আপনার রিডিং স্কিলের ডেভেলপমেন্ট আসবে। একটা প্যাসেজ অ্যানালাইসিস করলে আপনি ভোকাবুলারি, নতুন ভোকাবুলারি পাবেন। একটি প্যাসেজ অ্যানালাইসিস করলে আপনার
রাইটিং এর ফরমেশন সম্পর্কে কনসেপ্ট আসবে, একটা সেন্টেন্স কিভাবে লেখা আছে। এবং এখান থেকে আমি কি করি, আপনি এটা যখন ভালোভাবে পড়বেন, পড়ার পর এটাকে না দেখে, এটা এক সুন্দর একটা গল্প, আপনাকে এটা একটা সামারি বলতে হবে, যেটা থেকে আপনার স্পিকিং স্কিলটা ডেভেলপমেন্ট চলে আসবে। সেটা কিভাবে আসে, আগে চলেন আমরা গল্পটা পড়ি, সেন্টেন্স গুলো অ্যানালাইসিস করি, টেন্স গুলো ধরার চেষ্টা করি, ফ্রেজ এন্ড ক্লজ গুলোকে বের করার চেষ্টা করি, গল্পটা আগে ভালোভাবে বুঝি। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা ডেভেলপমেন্ট কতটা। গল্পটা আপনাদের ভালো লাগবে, লাস্ট পর্যন্ত শোনার চেষ্টা করবেন, খুব বেশি বড় না। তো এখানে বলছে ইংলিশ লাভ স্টোরি, রাজু অ্যান্ড শোভন আর টু ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দেয়ার স্কুল লাইফ। রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে খুবই ভালো দুইজন বন্ধু। নাও দে ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টরস। এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। টুডে দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স। আজ তারা একে অন্যের সাথে দেখা করে 3 বছর পর। দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার আ লং পিরিয়ড। তারা খুবই খুশি একে অন্যের সাথে দেখা করতে পেরে অনেকদিন পর। আফটার সো মেনি টক্স, অনেক কথা বলার পর, রাজু সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস। রাজু তার মুখে একটা হাসি নিয়ে বলল, হাউ ইজ রূপা? রূপা কেমন আছে? আচ্ছা, এই পর্যন্ত আমি একটু যদি গ্রামার অ্যানালাইসিস করি, বোঝার চেষ্টা করেন। রাজু এন্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দ্য স্কুল লাইফ, এখানে মেইন ভার্বটিকে আর। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে মনে রাখবেন সাবজেক্টের পরেই ভার্ব থাকে। আবারও বলছি, সাবজেক্টের পরেই ভার্ব থাকে। আমরা অনেকে মনে করি am is are থাকলেই সেটা কন্টিনিউয়াস টেন্স, বাট এটা কন্টিনিউয়াস না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরটা এখানে মেইন ভার্ব, এছাড়া আর কোনো ভার্ব নেই, এটা বি ভার্বের সেন্টেন্স। নাও দে ডু, নাওটা কি, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, এটা বলে অ্যাডভার্ব অফ টাইম। হ্যাঁ, দেটা মূলত সাবজেক্ট বা নাউন, সরি প্রোনাউন। নাও দে ডু ডিফারেন্ট জবস, এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। টুডে আজ দে মিট, তারা দেখা করে বা সাক্ষাৎ করে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইজ আদার, ইজ আদার মানে কি, একে অন্যের সাথে। এটাকে কি বলা হয় জানেন? রেসিপ্রোকাল প্রোনাউন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুইটা রেসিপ্রোকাল প্রোনাউন আছে, একটা হচ্ছে ইজ আদার, একটা হচ্ছে অন অ্যানাদার। দুইজন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইজ আদার বসে, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝাতে অন অ্যানাদার বসে। অর্থাৎ তারা একে অন্যের সাথে দেখা করে 3 বছর পর। আফটার সো মেনি টক্স, দেখেন এটা কোনো সাবজেক্ট না, এটা কোনো ভার্ব না, এখানে কিন্তু কোনো ভার্ব নেই, এটা জাস্ট একটা ফ্রেজ। এটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। আফটার সো মেনি টক্স অর্থাৎ অনেক কথা বলার পর, রাজু সেইড উইথ এ স্মাইল অন হিজ ফেস। সে থেকে সেইড অর্থাৎ রাজু বলল তার মুখে একটা হাসি নিয়ে, হাউ ইজ রূপা? রূপা কেমন আছে? শোভন সেইড, শোভন বলল, বলল কেন বলছি, সেই থেকে সেইড উইথ আ গ্রেট শাই। শাইট মানে কি জানেন? নিঃশ্বাস না, অর্থাৎ শোভন একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল। শোভন সেইড উইথ আ শাই, শোভন একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, আই ডোন্ট নো হাউ শি ইজ নাও, আই উইশ শি মে স্টে বেটার দ্যান আই। আমি জানি না সে কেমন আছে, আমি চাই সে আমার চেয়ে ভালো থাকুক। বলছে হোয়াট আর ইউ সেইং? তুমি কি বলছো? এটা কোন টেন্স? আর ইউ সেইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হোয়াট আর ইউ সেইং? তুমি কি বলছো? ডিডেন্ট ইউ ম্যারি হার? ডিডেন্ট ইউ ম্যারি হার, তুমি তাকে বিয়ে করনি? ডিডেন্ট ইউ ম্যারি হার অর্থাৎ এটা কি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি তাকে বিয়ে করনি। বলছে আই অলওয়েজ লাইক টু ম্যারি হার বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি। দেখেন, আমরা জানি লাইক মানে পছন্দ করা, কিন্তু লাইকের মানে শুধু পছন্দ করা না, লাইকের মানে চাওয়াও হতে পারে। ঠিক আছে, মনে রাখবেন, এটার উপর একটা ক্লাস আমি নিব। চাওয়া অর্থে অনেকগুলো ভার্বের ব্যবহার হয়। আমরা জানি যে ওয়ান্ট মানে চাওয়া, WANT, ওয়ান্ট মানে চাওয়া, কিন্তু লাইক মানেও চাওয়া, উড লাইক টু এর মানেও চাওয়া, হোপ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া, উইশ মানে চাওয়া। ঠিক আছে, অনেকগুলো ভার্বের ব্যবহার হয়। সো আই অলওয়েজ লাইকড, আমি চেয়েছিলাম, টু ম্যারি, এটা একটা ইনফিনিটিভ, বিয়ে করতে, হার তাকে। বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি, কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, কেউ বলতে পারেন, আমি যদি এখানে বলি সে আমাকে বিয়ে করেছিল, তাহলে ইংলিশটা কি হতো? সে বিয়ে করেনি, হি ডিডেন্ট ম্যারি মি। কিন্তু আমি যদি বলি সে আমাকে বিয়ে করেছিল, তাহলে ইংলিশ কি হবে? He married me. রাইট, থ্যাংক ইউ সো মাচ। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে সাবজেক্টের পর মেইন ভার্বের
পাস্ট ফর্ম বসাতে হয়, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়, যেটা অনেকেই বসাতে জানে না বা পারে না। সো ম্যারিড, ওকে, আই ক্যান নট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না, এটা মরালের সেন্টেন্স। শি সেইড মি সেভারাল টাইমস, সে আমাকে অনেকবার বলেছিল, শি লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে অনেক বেশি ভালোবাসে। শি অলসো সেইড মি দিস টক্স থাউজেন্ড টাইমস, সে এ কথা আমাকে হাজারবার বলেছিল। ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়, শি সেইড দিস টক্স উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ অর শি লাইড, সে কথাগুলো বলেছিল না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল, লাই থেকে লাইড। হার ইনোসেন্ট লুকিং ফেস ইজ স্টিল ফ্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার নিরীহ চেহারাটা এখনো আমার চোখের সামনে ভাসছে, ইজ স্টিল ফ্লটিং। ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন, অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে, মে লাই। হ্যাঁ, এটা হচ্ছে সম্ভাবনা অর্থে পারা বোঝায়। শোভন সেইড, শোভন বলল, আই বিলিভড হার, বিলিভ থেকে বিলিভ, আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই ড্রিমড উইথ হার আ লট, ড্রিম থেকে ড্রিমড, দেখছেন, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। এগুলো কিন্তু সব পাস্ট টেন্স। বাংলা বোঝেন, ইংলিশ বোঝেন। বাংলা কেন বলছি, আমি বিশ্বাস করেছিলাম, আমি স্বপ্ন দেখেছিলাম, এখানে মেইন ভার্বের সাথে মেইন ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে এই জন্য। বাট মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্নগুলো সত্য হয়নি। আমি যদি বলতাম আমার স্বপ্ন সত্য হয়েছিল, মাই ড্রিমস কেম ট্রু হতো, কামের পাস্ট ফর্ম কেম। কিন্তু যখন আমি নেগেটিভ করছি, ডিডেন্ট ব্যবহার করছি, মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসছে। সো মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু। রাজু সেইড, রাজু বলল, ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, সে কেন এমনটা করলো। ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, সে কেন এমনটা করলো। বলছে, আই ডোন্ট নো ওয়াই, আমি জানি না কেন। রাজু সেইড, রাজু বলল, ওয়ার শি ইজ নাও, সে এখন কোথায়। শোভন সেইড, শি ম্যারিড দ্য অনলি সান অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ, সে আমাদের গ্রামের একমাত্র ধনী লোকের ছেলেকে বিয়ে করেছিল। হিজ নেম ইজ রবি, ইউ নো হিম, তার নাম রবি, তুমি তাকে চেনো। বলছে, ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না। ওয়াই, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাবল ইউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না। বলছে, আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল। আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, সাডেনলি, হঠাৎ করে, হি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, সে আমার সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। দেখেন, এখানে রিডিউসড শব্দটি মেইন ভার্ব, ওই যে টকিং যেটা দেখছেন, ওইটা দেখে অনেকে বলতে পারেন এটা কোনো কন্টিনিউয়াস টেন্স বা এটা কোনো ইয়ে, বাট এটা কিন্তু একটা জেরান্ড অ্যাজ আ পার্টস অফ স্পিচ, এটা একটা নাউন। টকিং মানে এখানে জাস্ট কথা বলা, কোনো কন্টিনিউয়াস কাজ বোঝাচ্ছে না, কথা বলতেছে এরকম না। এখানে মেইন ভার্বটা রিডিউস, সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা থাকে সেটাই মূলত একটা বাক্যের মেইন ভার্ব। সাবজেক্ট থেকে দূরে যদি কোনো ওয়ার্ড দেখেন যেটা চেহারা মনে হয় ভার্বের মতো, সেটা আসলে ভার্ব না, ওটাকে নন ফাইনাইট ভার্ব বলে, ওটা জেরান্ড, ইনফিনিটিভ অথবা পার্টিসিপল হয়। জানি না আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা, বাট এগুলো বোঝার চেষ্টা করতে হবে। এগুলো যদি আপনি বুঝতে পারেন, নিতে পারেন, তখনই আপনি ইংলিশ এক্সপার্ট এবং প্রফেশনাল হবেন। ওই ছোট ছোট রুলস শিখে বা স্ট্রাকচার শিখে, এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করা যায়, ঘরে বসে এই ইংলিশ গুলো বলুন, ট্রেনে এটা বলুন, এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন, আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। এগুলো দিয়ে কখনোই ল্যাঙ্গুয়েজকে প্রফেশনালি শেখা যায় না, ধরে রাখা যায় না। বাট আপনি যদি সত্যিকার অর্থে ইংলিশ এক্সপার্ট হতে চান, মাস্টার হতে চান, আপনি যদি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, নেক্সট জেনারেশনকে শেখাতে চান, আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যালি, প্রফেশনালি, ইন ডিটেলসে ভাষাটাকে শিখতে হবে। এই প্যাসেজ অ্যানালাইসিস করলে অনেক প্রবলেম বের হয়ে আসে, অনেক প্রবলেম থেকে ওভারকাম করা যায়। হ্যাঁ, সো শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, সে আমার সাথে মোবাইল ফোনে কথা বলা কমিয়ে দিয়েছিল। শি অলসো রিডিউসড মিটিং মি, মিটিং মানে কি, দেখা করছে না, মানে কি, দেখা করা, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। ভার্বটা মূলত এই কমিয়ে দেওয়া, রিডিউসড, এটা মেইন ভার্ব। আমি যে কথাটা বললাম, আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন, যে টকিং বা মিটিং এটা কোনো মেইন ভার্ব না। হ্যাঁ, এর সাথে কোনো, এর আগে কোনো অ্যাম ইজ আর ওয়াজ আর নেই, এটা কোনো কন্টিনিউয়াস টেন্স না। কিন্তু এই জায়গায় আমরা ভুল করি, এইগুলো আমরা ট্রান্সলেট করতে পারি না, এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। এগুলো সবাই দেখাবে না, সবাই বোঝাবে না। আপনি ইউটিউবে হাজারটা চ্যানেল সার্চ করেন, এইভাবে কেউ আপনাকে অ্যানালাইসিস করে দিবে না। দেখেন, আই ডাউটেড সামথিং রং,
আমি সন্দেহ করেছিলাম কোন একটা ভুল হচ্ছে, and I asked her, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, বাংলা বোঝেন, করেছিলাম, অ্যাকচুয়াল বাংলাটা বলতে হবে। হোয়াটস রং উইথ ইউ, তোমার সমস্যা কি? She said everything is all right, keeping hand on শোভন's shoulder. শোভনের কাঁধে হাত রেখে রাজু looked at his eyes. রাজু তার চোখের দিকে তাকালো। Tears trickled from his eyes. তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল, পানি পড়ছিল। রাজু said with tears in eyes. রাজু তার চোখে পানি নিয়ে বলল, but she continued to be changed. কিন্তু সে পরিবর্তন হতেই থাকলো। It was very painful to take her changes easily. এটা খুবই কষ্টদায়ক, খুবই যন্ত্রণাদায়ক ছিল তার এই পরিবর্তনটা মেনে নেওয়া। শোভন ওয়াজ ওয়েপিং, শোভনও কাঁদতেছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন। রাজু শোভনকে থামানোর চেষ্টা করেছিল। ট্রাই থেকে ট্রাইড, কনসোল সান্ত্বনা দেওয়ার, টু কনসোল সান্ত্বনা দেওয়ার। বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন। কিন্তু পৃথিবীতে কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না তার কষ্টটা দূর করার মতো। বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন। শোভন সেইড উইথ টিয়ার্স অন হিজ আইস। শোভন তার চোখে পানি নিয়ে বলল, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ। আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। আই ওয়াজ ওয়েটিং, আমি অপেক্ষা করছিলাম, করিতেছিলাম, ফর গেটিং হার ব্যাক, তার ফিরে আসার, অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ, যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। বলছে, ডিড শি কাম ব্যাক নো মোর? অর্থ বুঝতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। সে কি কখনোই ফিরে আসেনি? বলছে, শি কেম ব্যাক অন ডে, সে একদিন এসেছিল। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি, সে আমার বডিতে টাচ করে আমার পাশে বসেছিল। আই লস্ট মাই সেলফ ইন জয়, আমি আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম, নিজেকে নিজে হারিয়ে ফেলা। মাই সেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। পেইড কোর্সে আসলে এই ডিটেলস গ্রামারের ক্লাসগুলো আপনারা পাবেন। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সব থেকে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। আই ফেল্ট লাইক দ্যাট, এফ ডাবল এল, ফিলের পাস্ট ফর্ম ফেল্ট। আমি এমনটা অনুভব করেছিলাম। আই ফিল, আমি অনুভব করি। আই ফেল্ট, অনুভব করেছিলাম। আই উইল ফিল, অনুভব করব। সো আই ফেল্ট লাইক দ্যাট, আমি এমনটা অনুভব করেছিলাম যে আই গট ব্যাক মাই লস্ট ড্রিম, আমি আমার হারানো স্বপ্নটা ফিরে পেয়েছি। বলছে, হোয়াট ডিড শি সেই, সে কি বলেছিল? She said, সে বলেছিল, an unemployed boy like you may be loved but may not be married. হ্যাঁ, বলছে কি যে তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে, বিয়ে করা যেতে পারে না। অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি, শুধুমাত্র ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, লাভ ক্যান নট বি ওন, ভালোবাসা খাওয়া যেতে পারে না, ভালোবাসা পড়া যেতে পারে না। আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুর ফ্যামিলি, আমি একটা দারিদ্র পরিবার থেকে বেড়ে উঠেছিলাম। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস পভার্টি ইজ, আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান, যে কারণে আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। দেখেন, লাভ ক্যান নট বি ইটেন, কেন এরকম লেখা বলতে পারেন? লাভ ক্যান নট বি ওর্ন, কে বলতে পারেন? অয়ার থেকে ওর্ন, মানে ভালোবাসা খাওয়া যায় না, ভালোবাসা পড়া যেতে পারে না। এটা কেন লেখা বলেন তো, কে বলতে পারবেন? সাবজেক্ট, স্যার এটা কি মডার্ন? এটা তো মডালই, কিন্তু ক্যান নট বি প্লাস ইটেন কেন লেখা? সাবজেক্ট কি? লাভ, ভালোবাসা। এটা হচ্ছে নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। অর্থাৎ মডাল ভার্বের প্যাসিভের স্ট্রাকচার এখানে ব্যবহৃত হয়েছে। কি জানেন? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এরপর বি প্লাস ভি থ্রি বসে। এটা হচ্ছে মডালের প্যাসিভের স্ট্রাকচার। আমি আবারও বলে বলে দিচ্ছি, গত ক্লাসটা অর্থাৎ ফিফথ ক্লাস যদি কেউ না করে থাকেন, করে আসবেন, আমি বুঝতে পারবেন যে প্যাসিভের গুরুত্ব কতটা। ঠিক আছে, এটা করতেই হবে। তো এটা হচ্ছে, আমি ফুটবল খেলতে পারি। আই ক্যান প্লে ফুটবল, ক্যান প্লে। মডালের নিয়ম কি যে মডালের পর মেইন ভার্বের বেস ফর্ম, কিন্তু যখন প্যাসিভ হয় তখন বি প্লাস ভি থ্রি হয়। যেমন আমি যদি কথাটা এইভাবে বলি, ফুটবল খেলা যেতে পারে, আজ ফুটবল খেলা যেতে পারে। ফুটবল ক্যান বি প্লেড টুডে, ক্যান বি প্লাস ভি থ্রি। ঠিক আছে, অর্থাৎ ফুটবল তো নিজে নিজে দৌড়াতে পারে না, পারে না, এটা নিষ্ক্রিয়। এই জন্য ফুটবল ক্যান বি প্লেড, এই জন্য এইখানে কি লাভ। সো এটা ভালোবাসা। লাভ ক্যান নট বি ইটেন, লাভ ক্যান নট বি ওর্ন, এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার মডেলের। আই ওয়াজ গ্রোন, এটাও প্যাসিভ, আমি বেড়ে উঠেছি একটা দারিদ্র পরিবার থেকে। মানে কি, আমাকে মানুষ করা হয়েছে, আমি নিজে নিজে বাড়ছি, বাড়ানো হয়েছে। এগুলো বুঝতে হবে কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস পভার্টি ইজ, দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান।
দেন হোয়াট ডিড ইউ সে টু হার? তুমি তাকে কি বলেছিলে? আই হ্যাড মেনি থিংস টু সে হার। আমার তাকে বলার অনেক কিছু ছিল, বাট আই কুডেন্ট সে হার এনিথিং। কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। হ্যাঁ, টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস। বলছে ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ? কেন সে এই কথাগুলো ভাবেনি তোমার প্রেমে পড়ার আগে, তোমার সাথে ভালোবাসার আগে? শি নিউ ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয় বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ। সে জানতো যে তুমি একটা বেকার ছেলে তোমার সাথে ভালোবাসার আগে। আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর, শি ক্যানট সে লাইক দ্যাট। সে এমনটা বলতে পারে না। শি ক্যানট সে লাইক দ্যাট। আই সেড টু হার নাথিং। বলছে আমি কাউকেই কিছু বলিনি। আই সেড টু হার নাথিং। কামিং হোম, বাড়ি এসে, আই ক্রাইড টু মাচ। আমি অনেক কেঁদেছিলাম, বাট সেড নাথিং টু এনিওয়ান। কিন্তু কাউকে কিছু বলিনি। আই গেস শি ইজন্ট হ্যাপি। আমি মনে করি সে সুখী নেই। বলছে হাউ ডু ইউ নো দ্যাট? তুমি সেটা কিভাবে জানো? হাউ ডু ইউ নো দ্যাট? তুমি এটা কিভাবে জানো? সে চিটেড ইউ। সে তোমার সাথে প্রতারণা করেছিল। আর চিট নেভার বি হ্যাপি। একজন প্রতারক কখনো সুখী হতে পারে না। শি ক্যান বি এসকেপ ফ্রম আ ম্যান, বাট গড মাস্ট পানিশ হার। সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। আই নেভার কার্স হার। আমি কখনোই তাকে অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি। আমি সর্বদা প্রার্থনা করি যে সে সুখে থাকুক। বলছে ডিডেন্ট ইউ ম্যারি? তুমি বিয়ে করনি? ডিডেন্ট ইউ ম্যারি? তুমি বিয়ে করনি? তুমি বিয়ে করনি? হ্যাঁ, ওর বন্ধুকে বলছে। বলছে নো, স্টিল আই ম্যারিড নো ওয়ান। মাই প্যারেন্টস আর লুকিং আ ব্রাইট ফর মি, প্রেজেন্ট কন্টিনিউয়াসনেস। আমার পিতামাতা আমার জন্য মেয়ে খুঁজছে। বলছে আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন। আমি মনে করি তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। ইয়েস আই শুড, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস। হ্যাভ লস্ট মানে কি? এটা প্রেজেন্ট পারফেক্ট। আমি মেয়েদের প্রতি আমার বিশ্বাস হারিয়েছি। ইয়েস আই শুড, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস। আমি মেয়েদের প্রতি আমার বিশ্বাস হারিয়েছি। বলছে অল গার্লস আর নট লাইক হার। সব মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামন ইন দ্য ওয়ার্ল্ড হু অনার্স ট্রু লাভ। পৃথিবীতে এমনও কেউ কেউ আছে যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে। ইয়েস আই বিলিভ দ্যাট। হোয়াট অ্যাবাউট ইউ? ডিড ইউ ম্যারি? তুমি বিয়ে করেছিলে? ইয়েস আই ডিড। বলছে শোভন সেইড সে সামথিং অ্যাবাউট হার। তার সম্পর্কে বলো। বলছে শি ইজ ভেরি সিম্পল গার্ল, বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস। সে খুবই সরল মেয়ে, কিন্তু তার সরলতা তাকে গর্জিয়াস করে তুলছে। হাউ ডাজ শি লুক অ্যাট? সে দেখতে কেমন? বলছে নট সো মাচ বিউটিফুল, বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড। খুব সুন্দর নয়, কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। বলছে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিউটি অফ ফেস। মুখের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ। বলছে ইয়েস ইউ আর রাইট। হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসে। সাবজেক্ট হচ্ছে বিউটিফুল মাইন্ড, এই জন্য ভার্বটা হচ্ছে লাভস। ভার্বের সাথে এস বা ইয়েস আছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বলছে ইউ আর ভেরি গুড পার্সন, ইউ ডিজার্ভ সাচ আ ওয়াইফ। রাজু সেইড, রাজু বলল, অ্যাজ আ পার্সন ইউ আর বেটার দ্যান আই হোপ ইউ উইল হ্যাভ আ দ্যান আই প্রে লাইক দ্যাট, আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড। এরপর কি বলছে দেখেন, দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং। রাজুর মোবাইলটা বাজতেছিল। দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং। লুকিং এট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে, রাজু সেইড, রাজু বলল, আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড। আমার এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি। আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। শোভন সেইড উইথ এ স্মাইল অন হিজ ফেস। শোভন তার মুখে একটি হাসি নিয়ে বলল, ওকে গো, আচ্ছা যাও। আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ। জীবনের প্রতিটি ধাপে আমি তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ। রাজু উঠে দাঁড়ালো অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম। এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন। শোভনও তার হাঁটা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যায়। হ্যাঁ, শোভনও তার শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং। হ্যাঁ, শোভনও তার হাঁটা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যায়। সো এটা হচ্ছে কনভারসেশন, সরি, একটা রিডিং প্যাসেজ। এইরকম বিভিন্ন গল্প আছে যে গল্পগুলো আমি পড়লে কোনো লাভ হবে না, এটা আপনার পড়তে হবে, আপনাকে বুঝতে হবে। আমি পড়তেছি, আপনার কাছে অনেক সহজ মনে হচ্ছে, সুন্দর লাগতেছে। আপনি নিজে পড়তে যান, বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করবেন। অর্থ বের করতে পারবেন না, কথা বলতে গেলে প্রবলেম হবে, সেই জায়গা থেকে আপনাকেই ওভারকাম করতে হবে। যদি এটা পারেন, দ্রুত ডেভেলপ করতে পারবেন ল্যাঙ্গুয়েজটা। এইটা আমি আমার স্টুডেন্টসদেরকে দিয়ে করাই। এই যে প্যাসেজটা দেখালাম, আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? আমি কি বললাম? প্যাসেজ রিডিং যেটাকে বলা হয়, এইটা ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য গুরুত্বপূর্ণ। এটা তো আমি এখানে দ্রুত বলে গেলাম। এটা ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, এবং এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি আবারও বলছি, আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? গল্পটা বুঝতে পারছেন যেভাবে বলছি সেন্টেন্স গুলো?
কোথায় কন্টিনিউয়াস টেন্স, কোথায় কোথায় কন্টিনিউয়াস টেন্স, কোথায় পাস্ট টেন্স, কোথায় ফিউচার টেন্স, এগুলো দেখতে হয়। স্যার হ্যাঁ, অফ টপিক একটা প্রশ্ন করি স্যার। দ্য ম্যাগাজিন ইজ ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 5, দ্য স্টুডেন্ট অফ ক্লাস 5 এর নিচে আন্ডারলাইন করা স্যার, এটা কি ফর হোম দিয়ে হবে? হ্যাঁ করতে পারেন, ফর হোম দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 বলতেই পারেন। স্যার ফর হোম ফরটা আসবে আগে? হ্যাঁ অবশ্যই আসে, কেন আসবে, অবশ্যই আসে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। ওয়ালাইকুম স্যার, একটা হ্যাঁ। কথা ছিল। হ্যাঁ আপনি যে আপনার যে বইটা আছে বললেন না, আপনি যে বইটা লিখেছেন, হ্যাঁ আপনি এখানে যে পিডিএফ গুলো দেখাচ্ছেন, তারপরে ক্লাসে যেগুলো দেখান, সবগুলো কি ওই বইয়ের ভিতরে আছে? জি, বইটাতে আছে। এই যে কি দেখালাম এইমাত্র আপনাদেরকে, প্রেপোজিশন দেখালাম না, প্রেপোজিশনের এই দেখেন যে পিডিএফটা আমি দেখাইছি, এটা এই বইটাতে আরো ওয়েল অর্গানাইজড ওয়েতে সাজানো। অনেকে বলে কি জানো, আপনার বইটা নিতে চাই, কি আছে একটু দেখান। আর আমি কি দেখাবো, আমি তো রেগুলার লাইভ ক্লাস নিচ্ছি আপনার। এই লাইভ ক্লাসে যা পড়াই, যা দেখাই, যত তথ্য দেই, যত লেকচার দেই, যা কথা বলি, সবই একদম নির্যাসটা আমার এই বইয়ের ভিতরে তুলে ধরা। এই যে দেখেন, এই যে প্রেপোজিশনের যে ক্লাস নিলাম, এই যে দেখেন প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রেপোজিশন চ্যাপ্টার 7, দেখছেন? এখানে দেখেন প্রেপোজিশনস ডিকশনারি, এটা কিন্তু আমার বই থেকে দেখাচ্ছি, বইয়ের পিডিএফ। এই দেখেন স্পিক ইংলিশ উইথ সোনামুখ 56। এই যে দেখেন প্রেপোজিশনের 30টা ব্যবহার, এখানে আরো সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে দেওয়া, অনেক সহজ এবং সাবলীল ভাষায় সবকিছু লেখা আছে। কথা ক্লিয়ার? দেখছেন চ্যাপ্টার 7-এ প্রেপোজিশনের ব্যবহার বইটাতে দেওয়া বলবো আছে। স্যার, বইটা কিভাবে সংগ্রহ করবো স্যার? বইটার প্রাইস 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা, সারা বাংলাদেশে টোটাল 620 টাকা। এখন আপনি বলতে পারেন অনেক দাম, কারণ অনেক টিচারের বই আপনারা পড়তে পারেন, দেখতে পারেন। আহ, আমি কারো নাম বলবো না, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার আছে, অনেক বড় প্রতিষ্ঠান, তাদের একটা বই কিনবেন আর দেখবেন, পড়বেন, আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যাবেন, বই কেনা লাগবে না। আমি এই যা পড়াই, আমার এই ফ্রি পিডিএফ গুলো অতটা অর্গানাইজ করা থাকে না, ক্লাসগুলো করেন, কারণ এগুলো আমার এই বইতে সুন্দরভাবে সাজানো। কারণ আমার এই বইটা কি, এটা মানুষের একটা বইয়ের ভিতরে যা থাকে, আমার এই বইয়ের একটা চ্যাপ্টারের ভিতরে তাই আছে। কেন এটা বলি, এটা হচ্ছে কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই বইটাতে গ্রামার, স্পোকেন, রাইটিং, আমি সবকিছুকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছি, এক সুতায়। কেমন? দেখেন ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, কিভাবে ইংরেজি শেখা শুরু করব। এরপর বেসিক কনসেপ্ট অফ ইংলিশ প্রোনাউন্সিয়েশন। এরপর একদম শুরু থেকে চ্যাপ্টার 3 ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স, কম্পোনেন্টস অফ সেন্টেন্স। কম্পোনেন্টস অফ সেন্টেন্স মানে কি, ওই যে আপনাদের দেখাইছিলাম না যে কিভাবে লং সেন্টেন্স তৈরি করতে হয়, সেটা। তারপরে কি, দেখেন জেন্ডার, নাম্বার অ্যান্ড কেস, পার্টস অফ স্পিচ, প্রেপোজিশন আজকে যেটা দেখাচ্ছি। এরপর কি, ভার্ব, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্সের 2টা ক্লাস, আর বেসিক কনসেপ্ট অফ টেন্সের একটা ক্লাস। এরপর কি, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্বের ক্লাস অনেকগুলো, কারণ মডাল ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেক বড় একটা জায়গা দখল করে। এই 16 থেকে শুরু করে 15 থেকে শুরু করে 24 পর্যন্ত সব মডালের ক্লাস। এতটা ভেঙে মডালের ক্লাস আপনি কোথাও পাবেন না, প্রত্যেকটা জায়গায় দেখেন। এরপর প্যাসিভ ভয়েস, এটা প্র্যাকটিক্যাল ভয়েস, কিন্তু প্র্যাকটিক্যাল মানে কি, ওই আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি এরকম না। বাই ছাড়া প্যাসিভের ব্যবহার, যেটা গতকাল দেখাইছি। পজিটিভ ভার্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কন্ডিশনাল সেন্টেন্স, আর্টিকেল, মানে এখানে কয়েকটা গ্রামাটিক্যাল টপিক আমি দিয়েছি। এরপর দেখেন চ্যাপ্টার 30 থেকে 30+ সেন্টেন্স প্র্যাকটিস উইথ অন ভার্ব, যেটা অলরেডি দেখিয়েছি আপনাদের। চ্যাপ্টার 31-এ আমার যা আছে, আমার এখানে কয়েকটা বই আছে বিভিন্ন লেখকের। এই চ্যাপ্টার 31-এ 100+ স্পোকেন ইংলিশ রুলস অ্যান্ড স্ট্রাকচার উইথ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এইটা দিয়েই মানুষ একটা বই তৈরি করে 200, 300, 400 টাকায় বিক্রি করে, যেটা আমার একটা চ্যাপ্টারে আছে। মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি ফর স্পোকেন ইংলিশ অ্যান্ড 500 মোস্ট ইউজফুল অ্যাডভান্স ভোকাবুলারি। এখানে টোটাল 1200-র মতো ভোকাবুলারি আছে, যেগুলো নিউজ পেপার, আইএলটিএস এবং ফ্রিল্যান্সিং রিলেটেড। আর প্র্যাকটিক্যাল বা বেসিক স্পোকেনের জন্য যে ভোকাবুলারি লাগে, সেটা আমি আবারও বলে দিলাম, ভার্বের ভোকাবুলারি লাগে। ভার্ব রিলেটেড ওয়ার্ড জানতে হয়, সেটা আগেই দেওয়া আছে। এরপর এই বইটাতে কি আছে দেখেন, চ্যাপ্টার 36, এখানে প্র্যাকটিক্যাল স্পিকিং প্র্যাকটিস অন 100+ আইএলটিএস কিউ কাট টপিক। আইএলটিএস যে স্পিকিং
টপিক আছে, কিউকাট যে টপিক থাকে আইএলটিএস এর, আমরা ইংরেজি পারি না কারণ আমরা প্র্যাকটিস করি না, তাই পারি না, প্র্যাকটিসের অভাবে। তো ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করার জন্য প্রচুর টপিক এবং কোশ্চেন সাথে অ্যান্সার দিয়ে দেওয়া আছে। 100+ বাংলা টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু ইংলিশ কনভারসেশন দেওয়া আছে, যেটা প্র্যাকটিসের মাধ্যমে বা অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ল্যাঙ্গুয়েজটাকে দ্রুত কভার করতে পারবেন। মানে কি, এই কনভারসেশনটা দেখেন 290 থেকে 324 পেজ পর্যন্ত, তাহলে কতগুলো জায়গা জুড়ে এটা দেওয়া আছে। এটা কেন? এটা কেন আমি বলছি যে আমাদের টেন্সের 12টা স্ট্রাকচার আছে, 18টা মডেল সেমি মডেল আছে, 30টা স্ট্রাকচার থাকে, হ্যাঁ, আরো এটা ওটা পড়তে হয়। কিন্তু আমি যখন প্র্যাকটিক্যালি কারোর সাথে কমিউনিকেট করব, কথা বলবো, আমার কি সব ইউজ করার প্রয়োজন আছে? না। তাহলে এরকম প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো যদি আমি সলভ করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো আমি যখন একজন মানুষের সাথে কনভারসেশন করব বা কমিউনিকেশন করব, ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো আমাকে ব্যবহার করতে হবে, কোন ধরনের ফ্রেজ গুলো আমাকে ব্যবহার করতে হবে, সেইটা যদি আমি একটু ভালোভাবে প্র্যাকটিস করে রাখতে পারি নিজের মতো করে, তাহলে আমার পক্ষে কথা বলাটা অনেক সহজ হয়ে যাবে। এজন্য এটা দিয়েছি। এরপর প্যাসেজ আছে, +10+ রিডিং প্যাসেজ আছে, অনেক সুন্দর সুন্দর। এই যে আজকে যে রিডিংটা দেখালাম না, প্যাসেজটা পড়লাম, এরকম দেখেন এখানে লেখা আছে প্যাসেজ রিডিং অ্যান এক্সেপশনাল জার্নি +10+ ইম্পর্টেন্ট স্টোরি ফর রিডিং, এখানে অনেকগুলো আছে। এরপর রাইটিং এর পার্ট আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন রাইটিং, লেটার রাইটিং, মেইল, প্যারাগ্রাফ, কম্পোজিশন, কমপ্লিটিং স্টোরি, সিবি কিভাবে লিখতে হয়, এগুলো দেওয়া আছে। অর্থাৎ এটা পুরো কমপ্লিট একটা কোর্স। ফার্স্টে স্পোকেন ইংলিশের রুলস রেগুলেশন রিলেটেড যেগুলো, সেগুলো আছে, ভোকাবুলারি আছে, গ্রামার আছে। এরপর প্র্যাকটিক্যাল স্পোকেনের রুলস প্লাস এক্সাম্পল, স্পিকিং, রাইটিং, রিডিং প্যাসেজ সহ আছে। রিডিং এর জন্য মানুষ আলাদা বই তৈরি করে, আলাদা রিডিং এর বই থাকে 100 পেজ 150 পেজের, সেই বইয়ের দামই 300 টাকা। তো এখানে কয়েকটা বই এক জায়গায় করে আমি দিয়েছি আমার এই একটা বইয়ের ভিতরে। ঠিক আছে, এই হচ্ছে আমার বইয়ের ডিটেইলস। এটা আপনি পেইড কোর্স করেন বা ফ্রি কোর্স করেন, এটা আপনাকে পারচেস করতে হবে, এটা ফ্রিতে না। কারণ আমি যাদের পড়াই, আমার তো 100 জন দরকার নেই, আমার 10 জন থাকুক, তারাই যেন এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়, আমি সেভাবেই এগোই, আমি সেভাবেই চাই। এখানে কোনো লুকোচুরি ছলচাতুরির কোনো জায়গা না। এটা ভাষা, এটা শিখতে গেলে আপনাকে এফোর্ট দিতে হবে, টাইম দিতে হবে, এটা হচ্ছে মেইন কথা, আর আমিও সেইভাবেই শিখিয়ে থাকি। আচ্ছা যাই হোক, আমি আমার জায়গা থেকে ব্রেক হয়ে আসছি। আপনাকে আমি এই রিডিং প্যাসেজ পড়াচ্ছিলাম, আমি একটা কনভারসেশন দেখাবো। কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে আপনি ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে লিখতে পারেন বা ইংলিশে বলতে পারেন। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, আগামীকাল রাত 9টা থেকে, আবারও বলছি, রাত 9টা থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হবে। যদি কেউ শেখার ইচ্ছা থাকে, পেইড কোর্স করার ইচ্ছা থাকে, যদি কেউ মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আমি ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে চাই, নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই গোছানো পদ্ধতিতে, তারা আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম, ইনশাল্লাহ। এতটুকু বলতে পারি। কোর্স ফি 2000 টাকা, একবারে না পারলে 1000 টাকা দিয়েও ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1000 টাকা 1 মাস পরে দিলেও হবে। এইভাবে গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে। পেইড কোর্সের ক্লাস অনেক সুন্দর পরিবেশে হয়, একসাথে এতগুলো বিষয় বোঝাই না, যতটুকু পড়াবো ততটুকুই আপনি পারবেন। সপ্তাহে 4 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রাত 9টা থেকে রাত 10টা, 1 ঘন্টা ক্লাস টাইম। আবারও বলছি, 3 মাসের কোর্স, যদি কভার করতে না পারেন, যত সময় লাগে আপনি পাবেন, আপনার বাড়তি কোনো টাকা দিতে হবে না, অর্থাৎ 2000 টাকা কোর্স ফি। এই 2000 টাকাতেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারেন, থাকতে পারবেন। এবং এই কোর্সটাকে আমি এক সুতোয় বেঁধেছি, অর্থাৎ এটা কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। আপনি আবারও বোঝেন, স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট বা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, প্রত্যেকের জন্য এই কোর্সটি ইফেক্টিভ হবে। আপনি শিখে আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। সেভাবেই আমি করেছি। বর্তমান আমার 76তম রানিং ব্যাচ, 77তম ব্যাচ শুরু হবে, নতুন যে ব্যাচটি, অর্থাৎ এই পর্যন্ত 76টা ব্যাচ পরিচালনা করে আসছি আমি সফলতার সাথে। তো 77 ব্যাচ যারা ভর্তি হয়েছেন বা যারা হবেন, আগামীকাল থেকে সেটা শুরু হবে। এটা ভাষা, যদি শুরু থেকে করেন তাহলে ধারাবাহিকভাবে শিখতে পারবেন, অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। অনেকে 5 দিন 10 দিন পরে ভর্তি হয়, তারা কিন্তু ওই শুরু থেকে না পেলে ওই ধারাবাহিকতাটা তারা মেনটেন করতে পারে না, শেখাটা ব্রেক হয়ে যায়। তো যদি পারেন, কষ্ট করে হলেও আগামীকাল সন্ধ্যার ভিতরেও যদি কোনোভাবে আপনাদের
কোর্স করার ইচ্ছা থাকে, টাকা ম্যানেজ করে ভর্তি কনফার্ম করবেন, আপনারা শুরু থেকেই শিখতে পারবেন। টোটাল 70টা ক্লাস থাকবে। প্র্যাকটিক্যাল মেইন যে স্পোকেন ব্যাচ, সেখানে 30 জন করে স্টুডেন্ট থাকবে। যখন আপনাদের দিয়ে কথা বলাবো, স্পিকিং প্র্যাকটিস করাবো, কনভারসেশন করাবো, এই রাতেই ক্লাসগুলো হবে। কারণ এই ক্লাসগুলো মূলত স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা যারা হাউস ওয়াইফ আছেন তাদের জন্য এটা করা হয়, ফ্রি টাইম যাতে করতে পারেন। কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় পড়াবো। শুধু গ্রামার না, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা আপনার আয়ত্তে আসবে। টোটাল 70টা ক্লাস, এখানে হিউজ ক্লাস পাবেন। ফার্স্ট 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, 30টি ক্লাস থাকবে স্পোকেনের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউল বি এবল টু স্পিক ইন ইংলিশ। 40 থেকে 50 নাম্বার ক্লাস থাকবে রাইটিং প্লাস অ্যাডভান্স গ্রামারের উপর। এটা আমি গত ক্লাসেই দেখিয়েছিলাম আমার মাস্টার্স রাইটিং ক্লাস কেমন। এরপর 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের উপর। দেখেন, প্র্যাকটিস যদি আপনি না করেন, ভাষা এটা আপনি কখনোই ডেভেলপ করতে পারবেন না। আমি 1000টা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনি কথা বলেন, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করেন। তো রেগুলার ক্লাসেই আমি প্র্যাকটিস করাবো। এখানে একটা করে কনভারসেশন, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন, সার্টেন টপিক থাকবে, কোশ্চেন থাকবে। সেই কোশ্চেনের এগেইনস্টে কিভাবে আপনি অ্যান্সার দিবেন, স্পিকিং প্র্যাকটিসটা কিভাবে করবেন, এটা আমি দেখাবো এই ফ্রি ক্লাসে। এটার উপর এখনো ক্লাস নিতে পারিনি আমি যদিও, তারপরেও আমি দেখানোর চেষ্টা করব। তো এটা আগামীকাল থেকেই শুরু হবে, যেহেতু অ্যানাউন্সড পূর্বেই করা। তো 2000 টাকা কোর্স ফি। যারা ভর্তি হতে চান এই নাম্বারে বিকাশ, নগদ বা রকেট আছে, সেন্ড মানি করে লাস্ট ডিজিটটা হোয়াটসঅ্যাপে জানাবেন বা আপনার একটা স্ক্রিনশট দিবেন, আমি আপনাকে পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে যুক্ত করে নিব। আজকেই প্রত্যেকে গ্রুপ পেয়ে যাবেন, নতুন গ্রুপ। এবং আগামীকাল থেকে রাত 9টায় পেইড কোর্সের ফার্স্ট ক্লাস শুরু হবে, একদম ফনেটিক্স থেকে, প্রোনাউন্সিয়েশন থেকে। যারা একদমই দুর্বল, আবারও বলছি, যারা একদমই দুর্বল, যারা ইংলিশ পারেন না, লেখাপড়া জানেন না, তারাও আমার কাছে শিখতে পারবেন। আমি সেভাবেই প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করানোর চেষ্টা করব। প্রত্যেককে একটা আইডি কার্ড আমি দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার বেসিক স্টুডেন্ট। অর্থাৎ আপনি অনলাইনে ক্লাস করছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যান হতে পারে বা ডিলিট হতে পারে। ইন কেস ইফ ইউ ফেস এনি প্রবলেম, এটা দেখালে আপনি যে কোনো নতুন ব্যাচে আপনাকে অ্যাড করে নিব। এছাড়া সপ্তাহে 7 দিন ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, স্পিকিং প্র্যাকটিস করার সুযোগ পাবেন, প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড পিডিএফ ফাইল পাবেন। আর যদি কেউ মনে করেন আমার হার্ড কপি বইটা দরকার, তাহলে শেখাটা আরো ইফেক্টিভ হবে, যেহেতু আমারই লাইভ ক্লাস করছেন, কোর্স করছেন, আমার লেখা বই এটা আপনার কাছে থাকলে শেখাটা আরো ইফেক্টিভ হবে। এটা আপনারা যারা নিতে চান নিতে পারেন, ফ্রি ক্লাস যারা করছেন বা পেইড কোর্স যারা করছেন। এটা হচ্ছে কথা। আহ আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা জানাতে পারেন। এখন আমি একটু কনভারসেশনের ভিতরে যাব, এটা একটু প্র্যাকটিস করাবো, তারপর বাকি কথা আমি বলবো। দেখেন, এখানে বোঝার চেষ্টা করবেন, আমাদের মাতৃভাষা বাংলা, মাদার টাং বাংলা। সো আমরা যখন প্রাইমারি লেভেলে ইংলিশে কিছু লিখতে যাব বা বলতে যাব, ব্রেইন আগে বাংলাটা চলে আসে। তো কিভাবে যে কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেগুলোকে ইংলিশে লেখা যায় বা বলা যায়। একজন রোগীর বিষয়, অ্যাবাউট আ পেশেন্ট। রিনা এবং টিনা দুজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। তো রিনা বলছে, তোমার বাবা এখন কেমন আছে। দেখেন, বাংলা থেকে ইংলিশ করাটা কোয়াইট ডিফিকাল্ট। ইংলিশ থেকে বাংলাটা অনেক সহজ হয়, কিন্তু বাংলা থেকে ইংলিশটা একটু কঠিন। তোমার বাবা এখন কেমন আছে, তাহলে এই বাক্যটার ইংলিশ কি? যে হাউ ইজ ইউর ফাদার নাও, রাইট? হাউ ইজ ইউর ফাদার নাও। বলছে আগের থেকে ভালো, বেটার দ্যান বিফোর। বলছে তাকে কে চিকিৎসা করছেন। ভালোভাবে বাক্যটি দেখেন, তাকে কে চিকিৎসা করছেন, করেছেন না কিন্তু করছেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই বাক্যটা ইংলিশে কি হতে পারে, কেউ বলতে পারবেন? এই বাক্যটা কি হতে পারে? তাকে কে চিকিৎসা করছেন? এনিওয়ান ক্যান সে দ্যাট? Treating him. রাইট, থ্যাংক ইউ। হু ইজ ট্রিটিং হিম, হু ইজ ট্রিটিং হিম। এবার দেখেন কি বলছে, যে ডাক্তার মান্না তিনি কি বলছেন, এটা কি হবে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তিনি কি বলছেন কি হবে? প্রত্যেকে ভাবার চেষ্টা করেন, কি হবে? What he saying? হোয়াট ইজ হি সেইং, অর্থাৎ আগে ডাবল ইউএইচ ওয়ার্ড। দেখেন কোশ্চেন কিভাবে হয়, এরপর অক্সিলারি ভার্ব ইজ, এরপর সাবজেক্ট হি, এরপর মেইন ভার্ব। হোয়াট ইজ হি সেইং, হোয়াট ইজ হি সেইং। তিনি বললেন যে তার যকৃৎ ঠিক মতো কাজ করছে না, এটা কি হবে? এখানে দুটো আলাদা ক্লজ আছে, একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কে বলতে পারবেন এইটার ইংলিশ কি? তিনি বললেন যে, said that, হ্যাঁ, said that he said that হুম, his doctrine did not work properly. হিজ লিভার। His
liver does not work properly. এটা ডাজ নট না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হিজ লিভার ইজ নট ওয়ার্কিং, অর যদি আপনি ভালো ইংলিশে লেখেন ওয়ার্কিং না বলে ফাংশনিং বলতে পারেন। হিজ লিভার ইজ নট ফাংশনিং প্রপারলি। প্রপারলি কি লিখলাম আমি তাহলে? হি সেড দ্যাট ইজ হি সেড দ্যাট হি সেড দ্যাট হিজ লিভার ইজ নট ফাংশনিং প্রপারলি। এবার রিনা বলছে তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না? তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না, এটার ইংলিশ কি হবে? কে বলতে পারবেন? Who can say that? Not admit him. Do not. কি হবে? Why don't you take him hospital? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, নট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি হবে এটা? Are not. আচ্ছা দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এটা এরকম হবে, আপনি ভেবে দেখেন, এগুলো খুব সিম্পল সেন্টেন্স। উই ইউজ দিস সেন্টেন্সেস ইন আওয়ার এভরিডে কনভারসেশন। সো if you don't have clear concept about these sentences, if you are not able to translate these sentences, how will you explore yourself in public place in a well environment? You have to think it. So here you can see why. First one is why. Aren't you? Why aren't you? অর্থাৎ টিনা বলছে রিনাকে, so why রিনা বলছে টিনাকে, so why aren't you taking him to the hospital? To the hospital. Why aren't you taking him to the hospital? Why aren't you taking him? কেন তাকে হাসপাতালে নিচ্ছ না বা নিয়ে যাচ্ছ না? সেম কথা। Why aren't you taking him to the hospital? বলছে তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান। এটা প্রেজেন্ট ইনডিফিনিট, ঘাবড়ে যাওয়া। তাহলে ঘাবড়ে যাওয়া ইংরেজি কি? নার্ভাস হওয়া। কি? নার্ভাস হওয়া। তাহলে হি গেটস নার্ভাস, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস হবে। হি গেটস নার্ভাস, হি গেটস নার্ভাস। এবার এই যে হাসপাতালের নাম শুনলেই, এটাকে দুই ভাবে বলতে পারেন, কথা বুঝবেন। এটাকে দুই ভাবে বলতে পারেন, একটা ফ্রেজ ব্যবহার করে, একটা ক্লজ ব্যবহার করে। তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান, তাহলে হি গেটস নার্ভাস। দেখেন, হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল, ইউ ক্যান সে দ্যাট, হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল। হসপিটাল এটা হচ্ছে আমার ফ্রেজের ব্যবহার। অথবা আমরা এটাকে এইভাবে বলতে পারি, হি গেটস নার্ভাস when he hears the name of hospital. Hospital. He gets nervous when he hears the name of hospital. Okay? So এইভাবে হচ্ছে আপনি এই দুইটা জায়গাকে কভার করতে পারেন। মানে এই যে when he hears the name of hospital, এটা হচ্ছে ক্লজ, আর hearing the name of hospital এটা হচ্ছে ফ্রেজ। এটা হচ্ছে ফ্রেজ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বোঝাতে পারলাম আপনাদের? Yes, sir. হ্যাঁ, কেউ বোঝেন এই জায়গাটা? Yes, sir. এই জায়গাগুলো বুঝতে হবে। এরকম ভেঙে ভেঙে কখনো ট্রান্সলেট করছেন, কনভারসেশন প্র্যাকটিস করছেন এর আগে? দেখেছেন? আচ্ছা আচ্ছা স্যার, আপনার কাছে একটা আমার বিনীত অনুরোধ, সেটা হচ্ছে কি আপনার ডেট কয়টা থেকে কয়টা, একটা একটা ডেট আছে? 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 8টা থেকেও আছে একটা ক্লাস, সেটা অ্যাডভান্স, সেটা জাস্ট প্র্যাকটিস চলে সেখানে। আর 10টা থেকে 11টা সেটা 1 মাস হবে সামনে আর কি, খুব বেশি দিন হয়নি। আর 9টা থেকে 10টাই যেটা, এটা নতুন শুরু হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, কথা বলতেছি, একটু ওয়েট করেন। বলছে তিনি কতদিন যাবত অসুস্থ আছেন, ইংলিশ কি জানেন? ফর হাউ লং হ্যাজ হি বিন ইল? গত 2 মাস, ফর লাস্ট 2 মান্থ। এবার দেখেন কি বলছে, এটা কি হবে আমি একটু লিখে দেই, আবার বুঝতে অসুবিধা হতে পারে। কেবল কে যেন বললো যে ফর হুম হয় কিনা, এই দেখেন কেউ একজন কেবল বলছিলেন না, কে বলছিলেন, আছেন তিনি, যে ফর হুম এটা হয় কিনা বলছিলেন না, কে যেন আসেন না চলে গেছে? চলে গেছে, আচ্ছা যাই হোক। তো দেখেন কতদিন যাবত, ফর হাউ লং, ফর হাউ লং হ্যাজ হি বিন ইল, ফর হাউ লং হ্যাজ হি বিন ইল, এরকম। থাকা, বি মানে থাকা, এর পাস্ট পার্টিসিপল বিন। আচ্ছা, বলছে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, গেছে, প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ হিজ ফেস, হিজ ফেস হ্যাজ বিন,
এই বিনের পরিবর্তে বলতে পারেন হ্যাজ বিকাম, বিকাম মানে হওয়া, বিকামের পরিবর্তে বলতে পারেন হ্যাজ গট, গট মানে হওয়া। His face has been, has become, has got। এরপর ফ্যাকাশে ইংরেজি কি জানেন? ফেড অথবা পেল, মানে বিবর্ণ বা ফ্যাকাশে, PAL, পেল, পেল। His face has been, has become, has got pale। আমার মনে হয় কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। অর্থাৎ I think আমার মনে হয়, try to understand here, I think TSINK, you should consult with a স্পেশালিস্ট, উচিত। তাহলে আই থিঙ্ক একটা সাবজেক্ট লাগবে, এখানে সাবজেক্টটা নেই, বাট আপনাকে আনতে হবে ইউ, দেন শুড, আই থিঙ্ক ইউ শুড কনসাল্ট, কনসাল্ট উইথ আ স্পেশালিস্ট, আই থিঙ্ক ইউ শুড কনসাল্ট উইথ এ স্পেশালিস্ট। বলছে বাবার কেবল ডক্টর মান্নাকেই বিশ্বাস, কখনো কখনো ওষুধের থেকে বিশ্বাসটাও ফলপ্রদ হয়। আপনি একটা বাক্য ইংলিশে করতে যান, আপনি পারবেন না। তার ডক্টর মান্নার চিকিৎসায় উন্নতি হয়েছে কি, আপনি করতে যান, আপনি পারবেন না। বাট আমি যখনই বলে দিব, তখন আপনার মনে হবে ও এইরকম, তো খুব সহজ। এই যে আমি এই সেন্টেন্স গুলো করে আসতেছি না, আপনারা কিন্তু বুঝতে পারছেন। কিন্তু আপনি নিজে করতে যান, বিভিন্ন জায়গায় প্রবলেম হবে। আপনার মনে হবে এটা কোন টেন্স, প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট, না পাস্ট ইনডিফিনিট, না পাস্ট পারফেক্ট, কিভাবে করব, সাবজেক্ট তাহলে কোনটা হবে। এরকম চিন্তা আপনি একবার ভাবা শুরু করেন, দেখেন বিভিন্ন চিন্তা ব্রেনে চলে আসবে। নিজে করলে বোঝা যায়, নিজে ফেস না করলে বোঝা যায় না। টিচার করাচ্ছে, আপনি দেখতেছেন, এটা অনেক সহজ মনে হয়, কিন্তু নিজে সলভ করতে হয়। এরকম প্র্যাকটিক্যাল, এগুলো কিন্তু খুবই ইনডাইরেক্ট কনভারসেশন, ইনফর্মাল কনভারসেশন। ইনফর্মাল মানে কি, ফর্মাল মানে কি? ফর্মাল কনভারসেশন এরকম, ওই যে আমাদের ক্লাসে বিভিন্ন কনভারসেশন থাকে না আপনাদের, দেখছেন? ওই যে সাপোজ ইউ আর রহিম, ইউর ফ্রেন্ড রহিমা, নাও রাইট এ ডায়লগ অ্যাবাউট ট্রি প্লান্টেশন। ওই যে বলে না যে হাই রহিম, হ্যালো রহিমা, হাউ আর ইউ, do you know the importance of tree? Yes, tree gives us oxygen, air, etc. So we should make our people about cut down tree. এরকম আছে না, tree also gives us furniture. So এটা এরকম না যে রাইট এ ডায়লগ অ্যাবাউট ব্যাড হ্যাবিট অফ স্মোকিং। এগুলো কি, এগুলো আমরা ডে টু ডে লাইফে যেসব কথা বলি, সেরকম ইনডাইরেক্ট ইনফর্মাল কনভারসেশন। আর আপনাকে এগুলোই প্র্যাকটিস করতে হবে, তাহলেই ডেভেলপমেন্ট পাবেন। কিন্তু আপনি একটা বাংলা দেখেন, আপনি করতে যান, এই যে উনি ভালো হয়ে যাওয়ার পরও পর্যাপ্ত বিশ্রাম নিতে যাও, আপনি এটা করতে যান, আপনার বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস হবে, কিন্তু এটাই আপনাকে করতে হবে। আমি বলি আপনার সহজ মনে হবে। দেখেন, বলছে তিনি তিনি ডাক্তার মান্নাকেই বিশ্বাস। ফাদার জাস্ট বিলিভ ইন ডক্টর মান্না, সামটাইমস belief can work like miracle better than medicine. Sometimes belief can work like miracle better than medicine. ডাক্তার মান্নার চিকিৎসায় উন্নতি হয়েছে কি? হ্যাজ হি শোন এনি ইমপ্রুভমেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ ডক্টর মান্না? হ্যাজ হি শোন এনি ইমপ্রুভমেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ ডক্টর মান্না? Yes, but he needs time to recover fully. Yes, but he needs time to recover fully. After recovering, after recovering, let him take enough rest. Let him take enough rest. আরেকজনকে কোনো কাজ করতে দেওয়া, let him, এটা পজিটিভ ভার্ব, let him take enough rest. Of course, why not? So এই যে দেখেন, আমি বাংলা দেখে ইংলিশ বলতে পারছি, এটা আপনাকে ইনস্ট্যান্টলি বলা শিখতে হবে। কিন্তু আপনি ইংলিশ থেকে বাংলা করেন, আপনি পারবেন। যেমন এখানে বলছে পেশেন্স আফটার রিকভারিং, রোগীরা সুস্থ হওয়ার পর স্টার্ট ডুইং থিংস এগেইন মেডিকেল অ্যাডভাইস অ্যান্ড হ্যাভ আ রিপ্লেস, ওই মেডিকেল অ্যাডভাইসের বিরুদ্ধে গিয়ে কাজ করে, আবার আগের জায়গায় চলে যায়। বলছে থ্যাঙ্কস ফর ইউর সাজেশন। বলছে এনি রেস্ট্রিকশন ইম্পোজ বাই দ্য ডক্টর, ডাক্তারের তরফ থেকে কোনো রেস্ট্রিকশন আছে? বলছে হ্যাঁ, তিনি কেবল লিকুইড খাবার খেতে বলেছেন। আমি কিছু করতে পারি? বলছে না, মাঝে মধ্যে এসো, ডু কাম অফ অ্যান্ড অন, মানে মাঝে মধ্যে এসো। তো এই ধরনের কনভারসেশন প্র্যাকটিস করতে হবে। আরে আমি ভাষা শিখবো, তা কষ্ট কেন হবে, কঠিন কেন লাগবে? আনন্দের সাথে শিখবো, প্লেজারের সাথে শিখবো, অনেক ভালোভাবে শিখতে পারবো ইনশাল্লাহ। আমি সেভাবেই প্র্যাকটিক্যালি শেখাই। আমি কিন্তু গ্রামার দেখাই, ইন ডিটেলসে গ্রামার দেখাই। আমি স্পোকেনের রুলস রেগুলেশন দেখাইছি না টেন্স, দেখাইছি না কিভাবে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করতে হয়, দেখাইছি না মডাল ভার্ব, দেখাইছি না প্যাসিভ ভয়েস। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই যে কয়টা ফ্রি ক্লাস নিলাম, এইখানে কতগুলো বিষয় আলোচনা করেছি আমি। এরপর রিডিং, এই যে কনভারসেশন, এই যে আজকে প্রেপোজিশনের ব্যবহার, যদি পারেন রেকর্ডেড ক্লাসগুলো দেখবেন, আর আমাকে যদি পজিটিভ মাইন্ডে নিতে পারেন, রিয়েলাইজ করতে পারবেন আপনি কি পেলেন এই ফ্রি ক্লাসগুলো থেকে। আর আগামীকাল থেকে পেইড কোর্স শুরু হবে, যারা আসতে চান জানাবেন, আমার নাম্বার তো দিয়ে দেওয়া আছে।
যারা ইন্ডিয়া থেকে আছেন গুগল পে বা ফোন পে করেও ক্লাস করতে পারবেন। 01997356957, আরেকটি নাম্বার হচ্ছে 01938689196। সো এই হচ্ছে বিষয়। আহ কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। দ্যাটস অল ফর টুডে। আর আমি এই ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল দ্রুত দিয়ে দিব। ঠিক আছে, আপনারা আরেকবার এই প্রেপোজিশন